বাবা ওই আমাকে নিয়ে যে চলে এলেন, চলে এসে বাবা বসে থাকলেন না। মেয়ের স্কুল কোথায় দেব, স্কুল তৈরি করে ফেলি। সকালবেলার যে প্রেয়ার, সেটা এমনি কোনো প্রেয়ার না, সেটা হচ্ছে তখন বেলঘরিয়ার পরিবেশ ছিল না 1964 সালে যে বাচ্চাদেরকে, মেয়েদের বিশেষত বাড়ির থেকে ছাড়া হবে। আমার প্রেম এসেছিল 3 বছর বয়সে। अखिल सुहागिनी पंचम रागिनी मोहिनी रे তাহলে তো একটু চলে এসো, একটা আমরা ওই বিহুলা বলে একটা সিরিয়াল আসছে, সেটার জন্য একটা গান তৈরি করতে হবে ব্রজবুলি ভাষায়। আজ পর্যন্ত নর্তকদের কাছে মধুরা মুরতি হচ্ছে 1 নম্বর হিট। নারীর সিথির সিঁদুর জানে বেহুলার পণ, মানে শুধু বেহুলা জানে না, বেহুলার পরবর্তী সব নারী জানে যে ওই 5 টাকা সিথির সিঁদুরের কত দাম। Let's talk. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লেটস টক। আজকে আমার সঙ্গে যিনি আছেন, আমাদের গেস্ট আজকে ভীষণ স্পেশাল। সবাই তো গান করেন, কিন্তু ইনি সাধনা করেন, এবং শুধু গানই নয়, এনার আশপাশটাও ভীষণ গোছানো। আমরা নর্মালি ভাবি শিল্পীরা একটু অগোছালো হয়, কিন্তু এই কথাটা যে মিথ, তিনি সেটা প্রমাণ করে দিয়েছেন। খুব ভালো লাগছে বলতে যে আজকে আমাদের সঙ্গে রয়েছেন গায়িকা, সঙ্গীত পরিচালক ডক্টর উপালি চট্টোপাধ্যায়। নমস্কার জানাই। নমস্কার মেঘলা দেবী। খুব ভালো লাগছে, তুমি এত সুন্দর লাগছে তোমাকে দেখতে। তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। যেটা ইন্ট্রোডাকশন যেটা দিলাম, যে তোমার চারিপাশটা খুব গোছানো, এবং শুধু তাই না, আমি যেহেতু তোমার বাড়িতে গেছি, ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন আমি আর কোথাও দেখিনি। এইটা ইন্সপিরেশনটা কি, এত পরিষ্কার, এত টিপটপ? এটার ইন্সপিরেশন তো একেবারেই মা এবং বাবা। কারণ মানুষ যেভাবে বড় হয়, আপব্রিঙ্গিংটা যেরকম ভাবে থাকে, সেটাই সে শেখে স্বাভাবিকভাবেই। তো মা ভীষণ শিল্পী মনস্ক ছিলেন এবং শিল্পী ছিলেন। শিল্পীরা সবসময় যে শিল্প মনস্ক হবে তা কিন্তু নয়। মার ওই বিভেদটা ছিল না, মা নিজেও শিল্পী ছিলেন এবং শিল্প মনস্কতা ছিল তার জীবনের। মানে তরকারি কাটা সেটা যখন রাখবে, সেটাও কালার কম্বিনেশন করে রাখতো। বাহ। কাপড় মেলা যখন কাপড় মেলতো, সেটার কম্বিনেশন করে রাখতো। মানে উল্টো পাল্টা একটা যা হোক তা হোক পরপর থাকবে না, এত সুন্দর লাগবে যেন মনে হবে কাপড় মেলাটা আচ্ছা, বাহ কি সুন্দর লাগছে। তো এইগুলো মায়ের দৈনন্দিন জীবনে মায়ের কাছে এত সৌন্দর্যবোধ শিখেছি। যে সময় শিখেছি সে সময় শেখার বয়স নয়, সে সময় আহরণের বয়স। শিশু বয়সটা তো আহরণের বয়স। তখন কেউ চেষ্টা করে শেখে না, তখন শিখে যায়, হয়ে ওঠে। তো এই হয়ে ওঠাটা যেহেতু ওইভাবে হয়েছে, আর আমার বাবাও খুব খুব টিপটপ একজন মানুষ ছিলেন। আমার বাড়ি চিরকাল সকাল 7টা থেকে বাবার ছাত্রছাত্রীতে ভরে থাকতো, এবং এই সকাল 7টার সময় যে আসবে, সে কিন্তু বাবাকে ধুতি পাঞ্জাবি পরা অবস্থাতেই দেখবে। এরকম কখনো হবে না যে বাবা যে ধুতিটা মানে বাড়িতে যেভাবে ধুতি পরতেন সেইভাবে ধুতি পরে বেরিয়ে আসবেন না, উনি একদম প্রপার ধুতি পাঞ্জাবি পরে বেরোবেন। মানে ভিতরে দুটোই ঘর, ভিতরের ঘর থেকে যে বাইরের ঘরে যে আসলেন, যেখানে গান করাচ্ছেন, শেখাচ্ছেন, সেইখানে আসা হচ্ছে ওনার কাজের জায়গা, ওনার সাধনার জায়গা। সেখানে যখন আসছেন তখন কিন্তু উনি একদম প্রপারলি ড্রেসড। বাবাকে জীবনে বাবার কোনো ছাত্রছাত্রী গেঞ্জি পরা অবস্থাতেও দেখেনি, সবসময় পাজামা পাঞ্জাবি বা ধুতি পাঞ্জাবিতে দেখেছেন। এবং বাবা একটা চন্দন গুঁড়ো ইউজ করতেন, মাইসোর থেকে এনে দিত। বাবার এক ছাত্র ছিল, বাবার গায়ে সবসময় ওই গন্ধটা থাকতো। চন্দনের গুঁড়ো, আতর না, গুঁড়ো। মাইসোরের এক ধরনের স্যান্ডেল পেস্ট, ডাস্ট পাওয়া যায়, তো সেইটা মাখতো। তো এই আমরা খুব সাধারণ, যদি অর্থের দিক থেকে বলো, খুব সাধারণ অর্থ সম্পদের অধিকারী ছোটবেলা থেকেই। কিন্তু আমাদের যেভাবে আমরা থাকতাম, আমাদের যে আউটফিট গুলো থাকতো, সেগুলো মায়ের নিজের হাতে করা এবং একদম অদ্ভুত সব সুন্দর ডিজাইন। মানে এরপর যখন তুই আমার বাড়িতে যাবি, আমি মায়ের সব সেলাই দেখাবো।
এই যে তুমি যেখানে বসে আছো, আমার মায়েরও একটা ছোট্ট অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। এটা বাড়ি থেকেই কিন্তু মানুষ শেখে, মানে আর শিখে যা তারপর যখন বড় হয়ে ওঠা হয়, তখন বড় হয়ে মানুষ আরো বেশি তখন হয় লার্নিং। আর তার আগে যেটা, সেটা একদম ওই হয়ে ওঠা, সেটাই ওইটাই, আর কিছু নয়। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার মনে হয় যে একটু গোছানো থাকলে না আমার মাথাটা ঠিক একটু গোছানো ভাবে কাজ করে। যদি অগোছালো থাকে বইপত্রগুলো, আমার ব্রেনটার যে ওয়ার্কিং পাওয়ার, সেটা যেন মনে হয় একটু স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। তাই জন্য আমি কাজ করার আগে বিশেষত আমার সামনেটা, হয়তো আমি 50টা বই নিয়ে বসেছি, কিন্তু 50টা বই এলোমেলো নয়, 50টা বই সাবজেক্ট ওয়াইজ করা আছে। মানে প্রথম এই 3টে বই আমি পড়বো, তারপর আমার সেকেন্ড সাবজেক্টে আসবো যখন, তারপরে ওই 4টে বই, মানে এরকম ভাগ করা থাকে। না, সেইটা তো ডেফিনেটলি আমারও মনে হয় যে প্রচুর ধরো অগোছালো আছে, একটু ধরো পরিষ্কার করে নিলাম, মনটাও যেন শান্ত হয়ে যায়, একটু গুছিয়ে যায়। পরিবেশের একটা এফেক্ট মনে কিন্তু পড়ে। না, তবে আমার তোমার বাড়িতে গিয়ে যেটা মনে হয়েছে, যে একটা তো হয় যে পরিষ্কার পরিবেশের একটা ভাইব্রেশন থাকে, বাট দেয়ার ইজ সামথিং মোর, একটা কিছু ডিভাইন এনার্জি আছে, মানে মনটা শান্ত হয়ে যায়। আমার খুব মনে পড়ে, তুই গিয়ে আমাদের লাঞ্চ করার কথা ছিল, লাঞ্চ করার আগে ও স্নান টান করলো, করে তারপর কখন ঘুমিয়ে পড়েছি শিশুর মতো আমার বিছানায়। আমি যখন ডাকতে গেছি, আমার ওকে দেখে মায়া লাগছে যে আহারে ডাকবো, মেয়েটাকে ঘুমিয়ে পড়েছে। তো সকাল থেকে তুই কিছু একটা কাজ করে তারপর গেছিলি, খুব টায়ার্ডও ছিলি, তো তুই বলছিস আমার কি ঘুমোতে ভাল লাগছে। তো আমার মনে হয় বাড়িতে যে থাকে, তার ভাইব্রেশনটা, সে যত শান্ত হয় বা সে যত চঞ্চল হয়, তার চারপাশের যে এই যে বইপত্র আসবাব, তারাও কিন্তু ওই ভাইব্রেশনটা আস্তে আস্তে অ্যাবজর্ব করে। আমি বেসিক্যালি ভীষণ শান্ত, হয়তো আবার অনেকে আমাকে মনে করে যে আমি বেসিক্যালি দুষ্টু, কি আমি সেটা জানি না, কিন্তু শান্ত থাকতেই ভালো লাগে। ভিতরটা শান্ত, হয়তো বাইরে দুষ্টুমি করি। আর ডিভিনিটি তো আলাদা করে কিছু নয়, ওটা মানুষের মধ্যেই বাস করে। আমার ভিতরেই তো রয়েছে সবকিছু, যার ফলে সেই প্রতিফলনটা যদি হয়, তখন সেটা বাড়িটাও মন্দির হয়ে ওঠে। তুমি যে বলছিলে যে তোমার বাবা যখন গানের ক্লাস করাতেন, তার মানে তোমার গানটাও তোমার বাবার থেকেই পাওয়া? একদম পারিবারিক উত্তরাধিকার, একেবারে বংশ পরম্পরার। উনি কি ক্লাসিক্যাল? বাবার অনেক দিক, বাবার একাধারে গায়ক, গীতিকার, সুরকার, ঔপন্যাসিক, নাট্যকার, ভীষণ ভালো সংগঠক। কারণ বাবার দুটো স্কুল ছিল, একটা গানের, মুকুলেশ চট্টোপাধ্যায়। বেলঘরিয়া অঞ্চলের সবাই ওনাকে, মানে আজ পর্যন্ত বাবার কথা শুনে মানুষ নমস্কার করে। তো বাবার একটা পড়ার স্কুল ছিল শিশুনালন্দা, আর একটা গানের স্কুল ছিল গীতবাণী। তো যে সময় বাবা গীতবাণী স্কুলটার প্রতিষ্ঠা করেছিলেন, তখন 1964 সাল, তখন বেলঘরিয়া প্রচন্ড আনরেস্ট একটা অবস্থায়, সমাজ বিরোধী মানুষদের আড্ডা ইত্যাদি। এমনও আছে যে বাবা বাড়ি বাড়ি থেকে বাচ্চাদের নিয়ে আসতেন বাবা গীতবাণী স্কুলে। এমনও আছে বাবা রাত্রিবেলা যাচ্ছে, বাড়ি ফিরছে, কালভার্টের পিছন থেকে লোক উঠে এলো, উঠে এসে বাবাকে বলছে, ও শিল্পী মুকুলেশ দা, যখন যাবে একটু গুনগুন করতে করতে যেও, আমাদের সুবিধা হবে বুঝতে। তো এরকম একটা জায়গা থেকে বাবা একটা মানে সব পেয়েছির দেশে কিছু একটা প্রতিষ্ঠা করা, আর সব না থাকার জায়গায় একটা ফুল ফোটানো, সেই রক্তকরবীর মতো। তো সেইটা বাবা তৈরি করেছিলেন, এবং বাবাকে ঘিরে বেলঘরিয়া একটা সাংস্কৃতিক পরিপূর্ণ একটা আন্দোলনই গড়ে ওঠে, এবং বহু স্কুল তৈরি হয়, বহু কিছু একটা পুরো সার্জ হয় আর কি, মানে সংস্কৃতি চর্চার, এবং বাবা সেটার জনক বলা যেতে পারে। আচ্ছা, মা চলে এসছে চা নিয়ে। মা এসো। কি সুন্দর লাগছে তোমাকে, তুমি এত সুন্দর। কি আমরা সবাই সুন্দর, তুমি সুন্দর, তোমার গান সুন্দর, তোমার গানের সুর সুন্দর, কি বলবো, এত এত গুণ তোমার। আর কি সুন্দর লাগছে, লাগছে তো সবসময় সুন্দর, কি বলবো, ফ্ল্যাটার্ড।
যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বাবার একটা গানের স্কুল তো ছিল, সেটা 1964 থেকে আজ পর্যন্ত চলছে। আর একটা খুব মজার ঘটনা আছে। আমি খুব দুষ্টু ছিলাম, মানে দুষ্টু মানে অতিরিক্ত দুষ্টু। তো আমাকে বেঁধে রাখা বা আমাকে ম্যানেজ করা এটা খুব মানে দুরূহ একটা কাজ ছিল। মানে ছোটবেলায় আমি কখনো রাস্তা দিয়ে হাঁটিনি। মানে আচ্ছা বল তুই কি দিয়ে আমি হাঁটতে পারি, কিভাবে হাঁটতে পারি? রাস্তা দিয়ে আমি হাঁটতাম না। ফুটপাত দিয়ে হাঁটতে? না, পাঁচিল দিয়ে। আমি এপাড়া থেকে ওপাড়া যেতাম পাঁচিল দিয়ে। হ্যাঁ, আগে আমি এমনও হয়েছে একটা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আরেকটা বাড়ির ছাদ, মানে আমি জাস্ট ভাবতেই পারি না এখন আমি কি করে করতাম। মানে কত বয়স ছিল তখন? 4-5? ছোট থেকেই ওরকম আমি, মানে অতিরিক্ত দুষ্টু, দুষ্টু, হাতে পায়ে লক্ষ্মী। হাতে পায়ে লক্ষ্মী, মানে আমাকে আটকানো যেত না একদম। আচ্ছা। তো এরকম মানুষ। তো আমি এবার একটি স্কুলে আমাকে ভর্তি করা হলো, একদম কিন্ডারগার্টেন। সেখানে আমি গেলাম, আমি নাম বলছি না। সেখানে সারাদিন রাখা হতো বাচ্চাদের, দুপুরবেলা ঘুম পাড়াতো। সেই ঘুমে আমার বিরাট আপত্তি, কেন আমি ঘুমোবো দুপুরবেলা। এবার ওখানে সন্ন্যাসী মায়েরা তারা আমার পিছন পিছন ছুটে বেড়াতো আমাকে ঘুম পাড়ানোর জন্য। তাদের সারা দুপুর আমি ছোটাতাম, এবং যখন ঘুম পাড়াতো তখন আমি চোখ পিটপিট পিটপিট করে একটু ঘুমোতাম না। কখন ঘন্টাটা বাজবে আমি উঠে খেলতে যাব বা পরবর্তী যে স্টেপ সেটা। তো এই করতে করতে আমার স্কুলের প্রতি খুব বিদ্রোহ তৈরি হয়েছিল যে আমাকে ঘুম পাড়ানো হয়। তো যাই হোক, একদিন রিক্সা করে আমরা ওখানে যেতাম, আমি এবং আমার আরেকজন সহপাঠী। তো কোনো একদিন সেই সহপাঠী আসেনি, তো বাবা আমার সঙ্গে রিক্সা করে আমাকে ছাড়তে এসেছে। এবার আমার সঙ্গে তো আমার বিরাট সাপোর্ট সিস্টেম রয়েছে সেদিন। তো আমি যখন ঢুকতে যাব, আমার সেই মানে আমার এখনো দৃশ্যটা মনে আছে। আমি কিন্তু এইটুকু গেঁড়ি, মানে আমি যখন বিরাট একটা স্কুলের দরজা, সেই গেটটা দিয়ে আমি ঢুকতে গিয়ে ওর দারোয়ানটাকে দেখে আমার মনে হলো যে না, আমি স্কুলে যাব না, আমি বাবার কাছে যাব বলে আমি যেই ছুটে বাবার কাছে ব্যাক করছি, দারোয়ানটি আমাকে এরকম করে ধরে আমার পেটটা তার এখানে বগলে নিয়ে এসে এরকম চ্যাংদোলা করে আমাকে ভিতরে নিয়ে যাচ্ছে। ওইটা দেখে বাবার প্রাণে খুব ব্যথা লেগেছে যে এরকম ভাবে বাচ্চাদের ট্রিটমেন্ট করা হয়, এখানে আমি বাচ্চা রাখবো না বলে বাবা ওই দিন ওই মুহূর্তে মাতাজির কাছ থেকে বলেছেন আমি আমার বাচ্চাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি বলে বাবা ওই রিক্সাতেই আবার ব্যাক করেছেন। মানে তুমি কি ওখানে থাকতে? সারাদিনের না, ওখানে শুধু ওইটা পুরো সারাদিন, সকাল থেকে পড়াশোনা শুরু হতো, সারাদিন রেখে বিকেল বেলা ছাড়তো। তো এবার বাবা ওই আমাকে নিয়ে যে চলে এলেন, চলে এসে বাবা বসে থাকলেন না, মেয়ের স্কুল কোথায় দেব, স্কুল তৈরি করে ফেলি। বাবা একটা স্কুল তৈরি করলেন, গায়ে কাঁটা দিয়ে উঠলো হঠাৎ করে। বাবা একটা স্কুল তৈরি করলেন যার নাম হলো শিশু নালন্দা, এবং শান্তিনিকেতনের আদর্শে, যেহেতু বাবা চিরকাল রবীন্দ্রনাথকে আঁকড়ে বড় হয়েছেন, এবং সেই স্কুলের যেটা সিস্টেম ছিল যে গাছের তলায় পড়ানো হবে, বাচ্চাদের যেন কখনো মনে না হয় যে পড়াশোনাটা একটা বন্ধন, মুক্তির একটা আবহাওয়ায় বাচ্চাদেরকে বড় করা হবে। স্কুলের যে ক্লাসগুলো তার নাম ছিল কুড়ি কেশর পরাগ, কিশলয় 1, কিশলয় 2, কিশলয় 3, কিশলয় 4। সেই শিশু নালন্দা মানে দুটো মেয়েকে দিয়ে শুরু হয়েছিল, আমি এবং বাবার আরেক বন্ধুর মেয়ে, আমরা ছিলাম প্রথম 2 ছাত্রী। ঠিক আছে, সেই শিশু নালন্দা আজকে 3000 স্টুডেন্ট। কি বলছো? হিউজ স্কুল, মানে বেলঘড়িয়ার একটা বাংলা মিডিয়াম স্কুল, এরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এরকম ধরনের একটা সফল 3000 তার ছাত্র সংখ্যা শুরু হয়েছিল আমাকে দিয়ে। এবং বাবা সেখানে সব ধর তার অ্যানথেমটা যেটা সকালবেলার যে প্রেয়ার, সেটা এমনি কোনো প্রেয়ার না, সেটা হচ্ছে আমরা কুড়ি, আমরা কেশর, আমরা পরাগ ভাই, মৌমাছি আর প্রজাপতির বন্ধু হতে চাই, কিশলয়ে পূর্ণ আমরা, তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই, নানা তাই রে নাই রে নাই, সূর্যে আছে 7টা রং আমরা জেনে নেব, চাঁদের নিজের নেই কো আলো আমরা আলো দেব, সূর্য হব আমরা সবাই আঁধার হব না, তাই রে নাই রে নাই, নানা তাই রে নাই রে নাই, চলবো সোজা বসবো সোজা খাবো ক্ষীরের মালাই গজা, চলবো সোজা বসবো সোজা খাবো ক্ষীরের মালাই গজা, আঁকা বাঁকা পথের খবর রাখবো না,
আমরা সবুজ আমরা অবুজ কিছুই জানি না, তোমরা এখন বড় যারা মোদের ভুলো না, গড়বো এ দেশ কেমন করে তোমরা বলো না, তাই রে নাই রে নাই নানা তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই নানা তাই রে নাই রে নাই। বাহ, এটা হচ্ছে, এটা কার বানানো? তোমার বাবার লেখা সুর। ও মা, এবং এটাই স্কুলের যত গান, স্কুলের যে মানে দিনলিপি যেটা, তার যত গান সব বাবার লেখা। কি সুন্দর, মানে এটা জানতামই না, এটা অদ্ভুত। আমরা কি বলবো বুঝতে পারছি না। মানে বাবা সেই স্কুলের যে ড্রেস, সেই ড্রেস ডিজাইন বাবার মা মিলে কি তার মানে কম্বিনেশন হবে, খুব সুন্দর একটা কম্বিনেশন ছিল। সেটা হচ্ছে এই রবীন্দ্র রচনাবলীর যে রংটা থাকে আর কি, সেইটা হচ্ছে তোর উপরের জামাটা আর নিচটা হচ্ছে সাদা একটা পায়জামা। তো ভারী সুন্দর, ভারী সুন্দর, মানে গোটা জিনিসটা একটা নান্দনিক বিষয়। তো বাবার দুটো স্কুল, গীতবাণী, শিশু নালন্দা। এবং যে কারণেই বাবা চলে গেছেন 1988 সালে, আজকে হচ্ছে 2025। এতদিন ধরে বাবা কিন্তু বাবার কাজের মাধ্যমে আজও বেঁচে, এবং ভীষণ বেশি রকম ভাবে বেলঘরিয়ার সব মানুষ যারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, শিশু নালন্দার এই গান, শিশু নালন্দার বাচ্চারা, গীতবাণীর ছেলে মেয়েরা, তারা সবাই কিন্তু এই বাবার আদর্শে অনুপ্রাণিত, যার ফলে একটা খুব বড় লিনিয়েজ আমি তার ধারক বাহক। তাই জন্য যা কিছু আমাকে দেখছি সেটা কিছুই আমার নয়, সেটা সবই আমার বাবা মার প্রারব্ধ, সেটাই সেই জায়গাটাই আমার। যা গন্ডগোল সেটা আমার করা। শুনতে শুনতে আমি না বিভোর হয়ে গেছিলাম, আমি যেন চোখের সামনে পুরো ছবিটা দেখতে পাচ্ছিলাম। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমার মনে হলো, সেটা হলো যে এই যে উনি তোমাকে স্কুল থেকে ছাড়িয়ে আনলেন এবং নিজে শেখানোর জন্য একটা স্কুলই তৈরি করলেন, একদম উত্তম গুরুর পারফেক্ট এক্সাম্পল বলতে পারি। এবং উনি বাড়ির থেকে স্টুডেন্টদের নিয়ে আসতেন, নিয়ে এসে পড়াতেন। এটা একটা একদম নিয়ে এসে গান শেখাতেন, কারণ তখন বেলঘরিয়ার পরিবেশ ছিল না 1964 সালে যে বাচ্চাদেরকে, মেয়েদের বিশেষত বাড়ির থেকে ছাড়া হবে, বাবা তাদেরকে নিয়ে আসতো, মানে তুমি খাবে না জোর করে তোমাকে খাওয়াবো, বিষয়টা সেরকম আর কি। এবং তার পরবর্তীকালে তুমি গিরিজা দেবীর কাছে বোধহয় গান শিখেছো? অনেকের কাছে গান শুনেছি, সবার শেষে এসে আপ্পাজির কাছে এলাম সেই অর্থে। বাবার কাছেই তো আমার প্রথম, মানে আমার যদি বলিস গুরু গৃহেই আমার জন্ম, মানে গুরু গৃহেই আমার জন্ম। এবং যে ওই আমার জন্য স্কুল এইটুকু ছাড়া আমি কোনো স্পেশাল যে একটা খুব স্পেশাল আদর সেরকম কিন্তু নয়, সবার সঙ্গে মিলেমিশেই বড় হয়ে ওঠা। যে বকাটা বাবা অন্য ছাত্রছাত্রীদের বকছে সেটা আমার জন্য প্রাপ্য, এমন হবে না যে আমি সেটা করব না। প্রথমে স্কুলটা কি তোমার বাড়িতেই ছিল নাকি আলাদা করে? না, দুজন যখন পড়ছো? না, বাড়িতে নয়, একদম প্রপার একটা স্কুল তৈরি করে, একদম সেখানে স্কুল তৈরি করেই সেটা একটা জায়গায় ভাড়া নিয়ে প্রথম শুরু হয়েছিল। তারপর সেটা করে নেয় আর কি শিশু নালন্দা কর্তৃপক্ষ। তো এখন তো সেটা একটা বিরাট বিরাট বড়, অনেক বড় হয়েছে স্কুলটা। তখন ছোট ছিল, কিন্তু বড় মাঠ ছিল, গাছপালা ছিল অনেক, পাশে পুকুর ছিল, আর ওটা আমাদের খেলার মাঠও ছিল, মানে বিকেলবেলা এমনিতে খেলতেও যেতাম ওখানে। আমার অগ্রজ আমার দাদা, দাদার কথা হয়তো জানিস, বাল্মীকি চট্টোপাধ্যায়। দাদা তো একটা সময় মানে এবিপির সাংবাদিক দীর্ঘকাল ধরেছিলেন, তারপর এখন একদম ব্যক্তিগতভাবে স্বাধীন সাহিত্য চর্চা করে। তো দাদা আর আমি দুজনেই বাবার ছাত্রছাত্রী, গুরুগৃহেই আমাদের জন্ম, গুরুগৃহে আমাদের বড় হয়ে ওঠা। দাদা আমার থেকে অনেকটা বড়, কিন্তু আমি খুব পাকা ছিলাম ছোটবেলা থেকে, সেই জন্য আমাকে বর্দি বলে ডাকা হতো। না, তোমার মধ্যে কিন্তু একটা বর্দি বর্দি ভাইব আছে, বিশেষ করে তুমি চশমাটা পরলে তো আরো মনে হয়। কিন্তু তোমার সঙ্গে কথা বলতে শুরু করলে মনে হয় একদম বন্ধুর মতো। এটা একটা বন্ধুর মতো না, বন্ধু। দূর থেকে তোমাকে দেখে মনে হয় বাবা ইনি বোধহয় খুব রাগী, হ্যাঁ, কিন্তু একবার মিশে গেলে, এবং ইউ আর ওয়ান অফ দ্য ফিউ পিপল যাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করতে পারি, অনেক ব্যক্তিগত কথা শেয়ার করতে পারি, এবং মনে হয় যে তোমার কাছে সিকিউর। ভালো লাগা একটা। আমার আলোচনায় আসি, এটা আমাদের একদম ব্যক্তিগত মুহূর্ত, একটা ব্যক্তিগত মুহূর্ত। হ্যাঁ, মানে বেশি কিছু বলা যায় না এখানে, সব জায়গায় কথাটা ভীষণ বাতুলতা মনে হয় আর কি। তোমার গান শেখাটা নিয়ে বলো না। তুমি গান শেখা তো বাবার কাছেই পুরোটাই শেখা।
স্বাভাবিকভাবেই গীতবাণী বাবার স্কুলে। সেখানে বাবা ছাড়াও অনেকে শেখাতেন, যেমন ধ্রুপদ শেখাতেন উদয়ভূষণ ভট্টাচার্য, ইতু ভট্টাচার্য, মানে একদম বিষ্ণুপুর ঘরানার যারা, গোপেশ্বর ভট্টাচার্যের যারা একদম ডিরেক্ট যারা ডিসেন্ডেন্ট, তারা। ওখানে ধ্রুপদ শিখতাম, তারপর খেয়াল শিখতে শুরু করলাম বাবার স্কুলেই, তপন সরকারের কাছে। তিনি ছিলেন এটি কাননের ছাত্র, আর বাবার কাছে রবীন্দ্রসঙ্গীত। আর বাবার যেটা ছিল, বললাম না যে বাবার যেহেতু বাবার বড় হয়ে ওঠাটা গণসঙ্গীত, এবং তখন উত্তাল সময়, দেশভাগের সময়, তখন একটা সলিল চৌধুরী, ঋত্বিক ঘটকের অ্যাসিস্ট্যান্ট ছিলেন বাবা। হ্যাঁ তাই না? হ্যাঁ, মেঘে ঢাকা তারাতে আমার জেঠু, এখনো দেখা যায় মেঘে ঢাকা তারা, তার কার্যনির্বাহী প্রযোজক আমার জেঠু অমলেশ চট্টোপাধ্যায়। হ্যাঁ, তো আমাদের পরিবারটা পুরোটাই আর কি ওই জগৎটাকে ঘিরে। সলিল চৌধুরী বাবার একেবারে গুরু। মানে আমার বাড়িতে বসে অনেক মানে ঘটনা আছে যেগুলো মা বাবার কাছে ছিল, আমরা পরবর্তীকালে শুনেছি, শিখেছি ওনাদের কাছ থেকে। মানে বাবা একাধারে রবীন্দ্রনাথের গানের চর্চা, একাধারে গণসঙ্গীত, একাধারে ফোক, একাধারে একদম আধুনিক গান, সবকিছু, তার সঙ্গে নাটক। বাবার কমপ্লিট শিল্পী। বাবার নাট্যগোষ্ঠী ছিল, সেটার নাম ছিল প্রাচী। প্রাচী ছিল অমলকর, প্রাচীর ডিরেক্টর ছিলেন অমলকর। বাবার সমস্ত যে নাটক, একাঙ্ক নাটক প্রতিযোগিতায় সারা বাংলায় বাবার একাঙ্ক নাটক ফার্স্ট হয়েছিল, বাবা সেখানে অভিনয় করতেন, তার স্টেজ ক্রাফট করেছিলেন আমার মা। তো মানে এই তুমি এই বিষয়টা, মানে এইটা সবার এই সুযোগটা থাকে না কিন্তু। এক্স্যাক্টলি, এক্সপোজারটা। হ্যাঁ, মানে আমার বাড়িতে না, মানে কজনের মা বাবা, মানে ঠিক মানে এইটা যে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স বলতে পারি। একদম এটার মধ্যে দিয়ে বড় হয়ে ওঠা, এটা একটা সৌভাগ্য। কারণ বাবার কাছে যে আড্ডা, বাবার গান শেখানো বাইরে যে আড্ডা, সেই আড্ডাটা কিন্তু কখনো মানডেন কোনো আড্ডা নয়। আড্ডাটা সবসময় হচ্ছে কিছু একটা তৈরি হবে, কিছু একটা প্রোডাকশন হবে, স্কুলের ব্যাপারে কোনো আলোচনা। এবং আমাকে বাবা মা কোনোদিন এটা করেনি বড়দের কথা হচ্ছে যাও, এটা কখনো হয়নি। আমি সবসময় ওখানে একটা পোষা বেড়ালের মতো বসে আছি, হয়তো কিছুই বুঝছি না, কিন্তু কিছু তো বুঝছি। মানে আমার চেতনা বুঝছে, আমার মন হয়তো বুঝছে না, কিন্তু আমার চেতনা বুঝছে। এই যে ভাগগুলো, মন, চেতনা, প্রাণ, আত্মা, সত্তা, এই যে পরপর যে স্টেজ গুলো, আমার মনটা হয়তো কিছু বুঝছে না, মনটা হয়তো খেলা করছে, কিন্তু আমার চেতনায় গিয়ে কিন্তু এই কথাগুলো পৌঁছচ্ছে, যার ফলে আমি ছোট থেকে পাকা। মানে আমি একদম মানে অতি পাকা। আমার 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 বয়সী কেউ আমার বেশি বন্ধু নয়। আমার বয়সী বন্ধুরা হচ্ছে আমার মারপিট, খেলাধুলার সঙ্গী। আমি আলোচনা করছি বড়দের সঙ্গে, মানে বাবার যত বড় বড় ছাত্রছাত্রী তারা আমার বন্ধু। মানে রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ে নিয়ে একটা, রবীন্দ্রনাথের প্রেম এই নিয়ে একটা প্রোডাকশন হচ্ছে, আমি প্রেম নিয়ে বিরাট আলোচনায় মগ্ন। মানে তখন আমার জীবনে প্রেমও আসেনি, প্রেম কাকে বলে তাই জানি না। কারণ বিচ্ছু একটা মেয়ে, তার জীবনে আবার কিসের প্রেম? মানে তখন তো কোনো ওইসব ডাঙ্গুলি খেলা, কখন খেলতে যাবো আর কখন দুপুরবেলা পালাবো ঘর থেকে, বাবা মা দুপুরবেলা যেই ঘুমোয় আমি তখন পালাচ্ছি। প্রেমটা প্রথম এলো কখন তাহলে? সত্যি কথা বলবো? হ্যাঁ, অবভিয়াসলি। যে বলছিলাম আমি খুব পাকা। হ্যাঁ, আমার প্রেম এসেছিল 3 বছর বয়সে। কার প্রতি এসেছিল বলি? কে? সুনীল গাভাস্কার। দূর, সত্যি আমি সুনীল গাভাস্কারকে বিয়ে করবই, একদম ফিক্স। এটা তো ক্রাশ হয়ে গেল। কিছুই ক্রাশ না, কিছু তো বুঝিই না ছাতা, কিন্তু তখন আমি সুনীল গাভাস্কারকে বিয়ে করব, এটা আমার ফাইনাল মানে ডিসিশন জানিয়েছিলাম বাড়িতে, আমি সুনীল গাভাস্কারকে বিয়ে করবো, এরকম কিছু বলে হয়তো। তো ওটা কিন্তু প্রেমই আমার মনে হয়, জানিস, ওটা পূর্বজন্মের হয়তো কোনো প্রেম, হয়তো পরবর্তী জন্মে দেখা হবে ওনার সঙ্গে, সুনীল তুমি কি ভালো খেলতে বলবো হয়তো তখন। তো যাই হোক, সেই সুনীল গাভাস্কারকে বিয়ে করব ঠিক হয়েছিল। একটু কিছুদিন পর যখন ওর জীবনে মার্সেলিন এলো, তখন আমি একটু হতাশ হয়েছিলাম। তখন আমাকে বোঝানো হয়েছিল ওর বিয়ে হয়ে গেছে, এরপর আর ওইসব আর তোমার আর সঙ্গে আর বিয়ে হবে না। ও আচ্ছা, মানে তখন একটু ব্যথা পেয়েছিলাম। প্রেম খুব আর্লি স্টেজে জীবনে আমার প্রেম এসেছিল, এবং প্রেমটা ভেঙে গেছিল খুব আর্লি স্টেজে। প্রেমের বোধটা তার মানে তোমার তখনই হয়ে গেছে প্লিজ। না, রিয়েল প্রেম প্রথম, রিয়েল প্রেম তো মানে অসংখ্য, সেটা আচ্ছা, সেটা মানে সেটা অনেক, সেটা নিয়ে তারা একটা পুরো গোটা এপিসোড করতে হবে। ওটা পরে হবে, তুই অন্য কথা বল, পড়াশোনা বল। কি রে
পুরো আমি প্রেম আমি একদম ও মা। প্রেম করিনি। ও তাই আমি নাকি? শুধু পড়াশোনা করেছি। বল। কারণ প্রেমটাও আমার মনে হয় ভীষণ জীবনে পড়াশোনার ক্ষেত্রেও কাজে লাগে, আমি বলতে পারবো। সবেতেই কাজে আদারওয়াইজ লাগে। প্রেমটা তো একটা ড্রাইভিং ফোর্স। একদম। তো ড্রাইভিং ফোর্স হিসাবে যদি কারোর জীবনে যদি প্রেমটা ড্রাইভিং ফোর্স হয় তাহলে সবটা খুব সুন্দর হয়ে ওঠে। তো কারোর জীবনে যদি ঘৃণা ড্রাইভিং ফোর্স হয়ে ওঠে তখন তার জীবনটা বিষময় হয়ে ওঠে, খিটখিটে হয়ে যায়, বিষময়, খুব সবটা বিটার। তো আমি প্রেমিক মানুষ, অত্যন্ত ভাবে মানে গভীর ভাবে প্রেমিক মানুষ। প্রত্যেক মুহূর্তেই নতুন নতুন করে প্রেম হয়। বেশ, তাহলে তুমি চাইছো যখন পড়াশোনা নিয়ে একটু আলোচনা হোক, কারণ তুমি এমনিও একটু পড়াশোনার মানুষ। তো একটা তো হয় যে বাড়ির থেকে পারিবারিক ভাবে শেখা, যেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে হয়েছিল, কিন্তু তাছাড়াও তুমি ডক্টরেট, এবং তোমার পড়াশোনার জায়গাটা বেশ স্ট্রং। সেইখানে কিভাবে এলে, ধাপে ধাপে কিভাবে? না, আমি স্কুলের জগতে আমি পড়াশোনায় এমন একটি ভালো স্টুডেন্ট ছিলাম যে পড়াশোনা করে না, মানে যার সম্পর্কে ভাবা হয় যে পড়লে দারুণ কিছু হবে, কিন্তু সে পড়ে না, কিন্তু রেজাল্ট মোটামুটি ভালো করে। তো এই করতে করতে আমি যখন উচ্চ মাধ্যমিক দিলাম তখন আমি ব্যারাকপুর বেল্টের মধ্যে ফার্স্ট হয়েছিলাম মেয়েদের মধ্যে আর্টসে। তো তারপরে আমি ইংরেজি অনার্স নিয়ে বিএ পড়লাম আর কি। তারপরে আমি মাস্টার্স করলাম। তখন আমার মায়েরই একদম মানে আমার ইচ্ছা ছিল ইংরেজি নিয়ে মাস্টার্স করবো বা কিছু। তো মা বলেছিল যে সাহিত্য চর্চাটা তো তোর বাড়ির সম্পদ, সেটা তো তুই সবসময় করতে পারবি, তোকে পড়াশোনার মাধ্যমেই করতে হবে কেন? কিন্তু তুই যে গানটাও তোর বাড়ির সম্পদ, সেটা যদি তুই প্রপার প্রসিডিওরে শিখিস তাহলে কিন্তু তোর কাজ করতে অনেক সুবিধা হবে। এটা তখন আমার বাবাকে তো আমি খুব আর্লি জীবনে হারিয়েছি। আমার যখন 13 বছর বয়স, বাবা বিনা নোটিশে একদিনেই হঠাৎ করে মানে কি বলবো একদম একটা সন্ধ্যের মধ্যে চলে গেলেন। তারপরে দাদা মায়ের স্ট্রাগল শুরু হলো সেই অর্থে। বাবাই একমাত্র রোজগারে মানুষ ছিলেন। আমার মাসিমণি, আমার কাকা, আমার জ্যাঠা, সারদা মঠ থেকে আমার পড়াশোনার টাকা আসতো, মানে এরকম ভাবে ক্রাউড ফান্ডিং, আর এইভাবে আমার বড় হয়ে ওঠা। এবং দাদা তখন আনন্দবাজার পত্রিকায় তখন জয়েন করলো ফ্রিল্যান্সার হিসাবে। মনে আছে সানন্দার দাদার শিবাশিসদা মিলে একটা লেখা লিখেছিল, সেটাতে দাদা প্রথম 75 টাকা পেয়েছিল, তখন খুব কম ছিল। সেইটা একটা বিরাট আনন্দের ব্যাপার ছিল। মা সেটা চেকটা ভাঙায়নি, মা ওইটা ওইভাবেই রেখে দিয়েছিল। হ্যাঁ, মা হচ্ছে এরকম, মানে মা আমার প্রোগ্রামের যে টাকা, প্রথম যে প্রোগ্রামের টাকা, সেটা আজও রয়েছে। তো যাই হোক, এটা তার ব্যক্তিগত ব্যাপার এবং একটা ভালোবাসার জায়গা। ওনার স্কুলটার কি হলো? বাবার স্কুল বাবার ছাত্রছাত্রীরা চালাতে শুরু করলো। বাবার ছাত্রছাত্রী এবং মা তারা মিলে এটাকে বয়ে নিয়ে গেল আর কি পরবর্তীকালে। আর দাদাও সক্রিয়ভাবে ছিল, কিন্তু দাদা একেবারেই সাংবাদিকতার জগতে ঢুকে গেল এবং সেটা খুব কঠিন একটা, প্রথম থেকেই খুব কঠিন খাটনির একটা জগৎ। আর তখন তো আনন্দবাজারে মানে এক সব লোকজন, মানে এইদিকে সরু একটা পথ, যাতায়াতের পথ। আমি ছোটবেলায় আমাকে মাঝে মাঝে আমার দাদা নিয়ে যেত ওখানে, আমি ঘুরে ঘুরে বেড়াতাম। আমি কখনো সঞ্জীব চট্টোপাধ্যায়ের ঘরে গিয়ে বসে থাকছি, উনি লিখছেন, আঁকছেন, আমার সঙ্গে এটা ওটা কথা বলছেন। আবার সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকছি, উল্টো দিকে দেবাশিস বন্দ্যোপাধ্যায় আনন্দলোকের ঘর, এইদিকে অপর্ণা সেন, সুদেশ নাদি, এরা সমস্ত বেরোচ্ছেন। মানে একটা মানে ছোটবেলাটা সাংঘাতিক একটা মানে দারুণ রিচ, সেই অর্থে ভীষণ রিচ আর কি। যেটা বলছিলাম পড়াশোনা, মাস্টার্স করলাম রবীন্দ্রভারতীতে, মিউজিক নিয়ে মাস্টার্স করলাম, রবীন্দ্রসঙ্গীত নিয়ে জোড়াসাঁকোতে। সেটাও জানি না কি করে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলাম এবং গোল্ড মেডেলিস্ট, মানে সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম। আমি কিন্তু অ্যান্টিসিপেটও করিনি যে আমি ফার্স্ট হব। আমি ভেবেছি যে কিছু একটা মানে কোথাও একটা থাকবো, তারপর আমি দেখা গেল ফার্স্ট হয়ে গেছি। ফার্স্ট যেহেতু হয়ে গেলাম সেহেতু এবার পরবর্তী স্টেপগুলো, তারপর নেট দিলাম। নেটটা পরিপূর্ণভাবে মায়ের বকা খেয়ে দিলাম। তখন আমি এক দল করেছি, গানের দল। আমি তখন বিরাট বিপ্লবী, গান করব, জগৎকে মানে একদম লেনান হয়ে যাব, বব ডিলান হয়ে যাব, এই সমস্ত ভাবছি আর কি। স্বদেশের নেই আর কি, বিদেশে রয়েছি। তো সেইখান থেকে মা ধরে বেঁধে পড়িয়ে আমাকে নেটের ক্ষেত্রেও মজা, নেট পরীক্ষা দিয়ে আমি জানি আমি ফেল করেছি। পরীক্ষার রেজাল্ট দেখতেও যাইনি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে লিস্ট বেরোয়, আমি দেখতেই যাইনি, কারণ আমি জানি আমি ফেল করেছি। তার 6 মাস পরে আমার দাদার কাছে, মানে আমার মাস্তুতো দাদার কাছে ওখানে
পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়া ছিল। সে আমাকে ফোন করে বলছে, মানে আমাদের তখন ল্যান্ড ফোন, বলছে যে চাম্মাম, আমার ডাকনাম চাম্মাম, চাম্মাম একটা জিনিস পড়ছি, একটু দেখতো এটা কি, বলে বলছে যে উপালি চট্টোপাধ্যায় হ্যাজ বিন কোয়ালিফাইড ইন নেট এক্সাম। আমি বললাম যে এটা কি বলছিস, কি বলছিস, একবার পর। তখন বলছে এরকম, কি রে, আমি তো নেট পাস করে গেছি। তখন বলে হ্যাঁ করেছিস তো। মা আমি তো ভেবেছিলাম ফেল করেছি। তারপরে এবার যিনি আমাকে পড়াতেন, প্রদীপ ঘোষ, ডক্টর প্রদীপ ঘোষ, ওনাকে আমি ফোন সঙ্গে সঙ্গে রেখে, দাদার ফোনটা রেখেই আমি ফোন করেছি স্যারকে, যে স্যার আমি না নেট পাস করেছি। তখন বলছে হ্যাঁ আমি জানি। স্যার আমি এক্ষুনি জানলাম। আমি আগে থেকেই জানি। তুই এক্ষুনি জানলি? হ্যাঁ, কারণ তুই লিস্ট দেখতে যাসনি? না স্যার। তখন বলছে আর আমি তোর উপর অভিমান করে বসে আছি যে তুই পাস করেছিস, এবং তখন একজনই, ওই বছরে একজনই নেট পাস করেছিল। হ্যাঁ, সেটা তুই পাস করেছিস, আর তুই আমার কাছে বলতে আসিসনি, আমি তোর উপর অভিমান করে বসে আছি। এ কে রে বাবা? তখন বাড়ির লোককে ডেকে উনি গল্পটা বলছেন। তো এই হচ্ছে আমি বিচিত্র আর কি। ভেবেছি ফেল করেছি বলে 6 মাস নষ্ট করেছি আর কি। তারপরে আমার পিএইচডি স্টার্ট হলো, এবং সেটা গৌতম ঘোষ, মানে রবীন্দ্রভারতীর গৌতম ঘোষ, ইনস্ট্রুমেন্টাল ডিপার্টমেন্টের গৌতম দা, এবং আমার ডিপার্টমেন্টের লীলাশ্রী বসু, এই দুজনের গাইডেন্সে আর কি শুরু হলো। তো আমার বিষয়টাও, পিএইচডির বিষয়টাও বেশ খটোমটো, রবীন্দ্রনাথের গানে সুরবিন্যাসের বিশেষ শৈলী, মানে টেকনিক অফ কম্পোজিশন বলতে পারিস। ওটাই আমার সঙ্গীত পরিচালনার জায়গাটায়, ওটা আমাকে একদম ডিরেক্ট ইন্ধন দিল। যখন আমি গানগুলোকে মানে ডিপে গিয়ে রিসার্চ, মানে যখন রিসার্চ করতে, যখন সেগুলো খুঁজতে শুরু করলাম, প্রত্যেকটা গানের সুর কেন করিমা লাগছে, কেন বেহাগে কোমলনি লাগলো, কেন না একটু ভালো হয়, হ্যাঁ, মানে এইগুলো যখন আমি বার করতে শুরু করলাম এক এক করে, এবং তার কারণটা কি হতে পারে সেইটা যখন খুঁজতে শুরু করলাম, কেন একটা সুর হয়, একটা সুরের পিছনে তার গল্পটা কি, সেগুলো যখন মানে বের করতে শুরু করলাম, বুঝতে শুরু করলাম, ওটা ডিরেক্ট আমাকে মানে অনুপ্রেরণা দিল বলতে পারিস। আর প্রথম অনুপ্রেরণা তো বাবা, যেহেতু বাবা গীতিকার, সুরকার ছিলেন। ছোটবেলায় আমি শো করতাম, বাবা হারমোনিয়াম বাজাতেন, বাবার সব গানই শো করতাম। বাহ, মানে বাবা আমার জন্য গান লিখেছিলেন। আরেকটা বলছি, এরকম না 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 আমি আর পুতুল খেলবো না, ও খেলা বড়ই খারাপ তাও কি জানো না, ও খেলা বড়ই লোভের তাও কি জানো না, না 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 আমি আর পুতুল খেলবো না। রায় সাহেবের মেজ কন্যার পুতুল বিয়ে হয়েছে, তার পুতুল বিয়ে হয়েছে, সেই সুবাদে ছোট থেকেই গাড়ি ঘোড়ায় চড়েছে, তারা গাড়ি ঘোড়ায় চড়েছে। কি বড় লোকি আদব কায়দা ভালো লাগে না, আমার ভালো লাগে না, মানে ওটা শিক্ষা দেওয়ার চেষ্টা করছে যে পুতুল খেলার মাধ্যমে যে পণ্যায়নটা, সেই পণ্যায়নটার মধ্যে বাচ্চার মনটা যেন না ঢোকে, সেইটা হচ্ছে গানটার বিষয়। তো এই ধরনের গান আমি গাইতাম, মানে আমি যে শো করতাম সেটা বাবার গান গাইতাম। এটা অদ্ভুত, মানে আমি এটা কোনোদিনও তোমার সাথে কথা হয়েছে এই জায়গাগুলো আমি কোনোদিনও, যার ফলে বাবার সঙ্গে তো সারাক্ষণ আমি ওই যে বললাম লেপ্টে থাকতাম। বাবা একটা ছবির, সিনেমার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করবেন ঠিক হলো, বাবা এবার যখন তার থিম মিউজিক করছেন, সেই সময় আমি বাবার সঙ্গে বসে আছি। বাবা, আমি ছোট থেকে না, আমি স্বরগুলো দেখতে পাই, মানে ছোট থেকে আমি সারেগামা পাধানিসাকে চোখে দেখতে পাই, মানে যে কোনো গান, যে কোনো কিছু আমি ইনস্ট্যান্ট স্বরলিপি বলতে পারি, বা ধর যে কোনো গজল হোক বা যাই কিছু হোক, আমি গজলটা না গিয়ে আমি স্বরলিপিটা বলতে বলতে যাই, এটা অনেকেই পারে, তা আমিও পারি। তো বাবা যখন ওই বসে বসে কম্পোজ করতেন, আমি বসে বসে, মানে বাবা লিখছে তো আমি একদম পরিচয় টাইপ যে করে না লোকে, প্রম্পটার, মানে একদম সেই প্রম্পট টাইপ করছে, আমি বাবা বলছে আর আমি লিখি, মানে বলার আগে আমার লেখা শেষ হয়ে যাচ্ছে আর কি, স্বরলিপি। তো তখন আমি কিন্তু ক্লাস 9-এ পড়ি, আমি যখন ক্লাস 9-এ পড়ি বাবা চলে যান, বাবা ওই কাজটা শেষ করে যেতে পারেননি। তো বাবার কাছেই আমার সঙ্গীত পরিচালনার বিষয়ে আগ্রহ, বা বাবা যখন আমাদের প্রোগ্রামগুলো হতো, সেই প্রোগ্রামে ধর যখন ইন্টারলিউড, প্রিলিউড যেগুলো হচ্ছে, সেগুলো কি হবে সেগুলো আমি বাবাকে বলে দিচ্ছি, বাবা এরকম করো না স্যার, গাপা মাগা রে গা রে মাগা রে সানি ধানি সা, এটা করো, আচ্ছা ঠিক আছে, বাবা করলো। হ্যাঁ, আর সেগুলো লিখে রেখে সেগুলো মিউজিশিয়ানদের দেওয়ার কাজটাও, পেপার করাটাও আমার কাজ ছিল, মানে সলতে পাকানোর কাজ
চলছিলই, বুঝলি? তো ওই পিএইচডির কাজটা হচ্ছে আমার মিউজিক ডিরেকশনে যাওয়ার একদম ডিরেক্ট দেশলাই। তুমি কি একদম প্রথম থেকে তো ভাবোনি যে মিউজিক ডিরেক্টর হবে? একদমই না, আমি সিঙ্গারই হব ভেবেছিলাম, কিন্তু আমার একটা কম্পোজার মাইন্ড ছিল ছোট থেকেই, ন্যাচারালি ছিল। হ্যাঁ, ওটা হব বলে কিছু নয়, আমি তো একদমই সিঙ্গার টার্নড মিউজিক ডিরেক্টর। অদ্ভুত ভাবে তোমার মানে মিউজিক ডিরেকশনের প্রথম কাজটাও অদ্ভুত ভাবে আসা, এবং হ্যাঁ এটা একটা গল্প। হ্যাঁ একটু বলো না। গল্পটা একটা, আমার বৌদি অভিনেত্রী মৌমিতা গুপ্ত, বৌদি রবি ওজার সঙ্গে অনেক কাজ, খেলা ঠেলা এসব বিভিন্ন কিছু করেছে। বৌদি বলেছে রবি একটা ওয়ার্কশপ করাচ্ছে, তো তুই যাবি, যেতে পারিস, কিন্তু তুই আমার পরিচয় কিছু দিবি না। কিন্তু আচ্ছা ঠিক আছে, মানে আমি একদম ফ্রেশ একজন অচেনা ক্যান্ডিডেট হিসাবে সেখানে গেলাম, এবং সেখানে প্রথম একটা যেটা লিখতে দিল সেটাই পাশ করে রীতিমতো ঢুকলাম। বউ কথা কও সিরিয়ালটার জন্য প্রস্তুতি পর্ব চলছে, স্টার জলসার বউ কথা কও, তার মধ্যেই আমরা ওই ওয়ার্কশপটা করছি ওনার কাছে, 6 মাসের একটা ওয়ার্কশপ। তো বউ কথা কয়ের মিতালিদির স্ক্রিপ্ট গুলো আসে, সেইগুলো নিয়ে রবি ওঝা কাটাছেড়া করে, আমাকে দিয়ে কাটাছেড়া করায়। এমনও হয় যে অনেক সিন আছে যে সিনগুলো আমার লেখা বা আমার কোনো সহকর্মী তার লেখা। এই করতে করতে স্যারের সঙ্গে নানা কথাবার্তা করতে করতে স্যার জানেন আমার ব্যাকগ্রাউন্ডটা, যে আমি মিউজিকের ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। তো হঠাৎ করে একটা দুপুর বেলায় 12টা-1টা নাগাদ উনি খুব উত্তেজিত ভাবে চ্যানেল মিটিং থেকে এলেন, এসে বললেন যে নেই হুয়া এরকম বললেন। একটা 82 শিক্ষার একটা চাপড় মেরে পুরোনো একটা টেবিল ছিল, ক্যা নেই হুয়া স্যার? বলে টাইটেল সং নেই জমা, वो लोग को पसंद नहीं आया। সামহাও ওটা পছন্দ হয়নি, চ্যানেলেরও পছন্দ হয়নি, স্যারেরও পছন্দ হয়নি। হঠাৎ করে আমার দিকে তাকিয়ে তুম কর সकोगे? বলছি যে হ্যাঁ, মানে আমি কিছু ভাবিনি, হ্যাঁ। তখন বলো যে एक काम करो, हाफ एन आवर तुमको टाइम देता हूँ, तुम करके लाओ। हाफ एन आवर, আচ্ছা ঠিক আছে বলে আমি নিচে চলে গেছি। নিচে আমার গাড়িতে বসে আমি তৈরি করলাম কোথায় পাবো মনের মানুষ দিল দরিয়ার, কোথায় পাবো মনের মানুষ দিল দরিয়ার মোকাম রে, জীবন নদীরে পার ওপার হৃদ কমলের মানিক রে। তারপর গোবিন্দ দাসের পদ, নবানুরাগিনী অখিল সোহাগিনী পঞ্চম রাগিনী মোহিনী রে, শুরুটা হচ্ছে সুন্দরী রাধে আবে বনি ব্রজরমণি গণ মুকুটমণি সুন্দরী রাধে আবে বনি। এটা কিন্তু গোবিন্দ দাসের কথা এবং রবীন্দ্রনাথের সুর। তারপর পাগল মনরে কোথায় পাবো মনের মানুষ, এই যে একটা অদ্ভুত কম্বিনেশন করে স্যারের কাছে নিয়ে গেলাম, মানে এই যে একটা জিনিস, স্যার মানে ये हुई ना बात, सुनो तुम ये रिकॉर्ड करके मुझको दे सकोगे क्या? हाँ। তখন বলছে যে 2-3 घंटा में हो जाएगा क्या? अच्छा ठीक है सर, थोड़ा सा और अगर दे सकोगे तो टाइम। তখন বলছে 6 বাজে, তখন বাজে হচ্ছে 2 ফুটো বাজে, বুঝলি? চ্যালেঞ্জ কাকে বলে আর কি। তো হ্যাঁ দিতে পারবো, ঠিক আছে বলে আমি আবার সেই পুনরায় আমি আমার গাড়িতে গেলাম, গাড়িতে গিয়ে ফোনাদি করলাম, স্টুডিও বুক করলাম, স্টুডিও বুক করে প্রোগ্রামারকে বুক করলাম, সে দমদম থেকে চলে এলো, করে আমি ওই স্ক্র্যাচটা তৈরি করলাম। কাজটা শুরু করতে করতে তো 2-3 ঘন্টা চলে যাওয়ার কথা না, ও কাজটা আমি 6টার সময় স্যার এলেন আমার স্টুডিওতে, তখন অলরেডি ডান। কি বলো? হ্যাঁ, এটার মধ্যে একটা বিন্দু জল মেশানো নেই। তুমি গিয়েছিলে না? আমি গিয়েছিলাম, এটা ডান তখন। এবং স্যার এসে, আমার এখনো মনে আছে, স্যার 4-5 রকম ভাবে শুনছিলেন। প্রথম এইভাবে শুনেছেন, তারপর উঠে গেলেন, উঠে গিয়ে স্টুডিওর দেয়ালে মাথা রেখে শুনলেন, তারপর পিছন ফিরে গেলেন, পিছন ফিরে স্টুডিওর দেয়ালে মাথা রেখে শুনি, কি বা ওটা যে কি শোনা স্টাইল আমি জানি না। শুনে বললেন সিডি করকে দো। সিডি হয়ে গেল, চ্যানেল চলে গেল। আমি যখন গাড়ি করে বাড়ি ফিরছি তখন আমার কাছে খবর এলো ডান। বাহ, ওইটা ছিল তোর স্ক্র্যাচটা ওটা ফাইনাল হলো। তারপর আমাকে বললো যে এবার তুমি রেকর্ড করো প্রপারলি। তখন রেকর্ড করলাম, ওই যেটা এইটুকু করেছিল সমলতা, আর তার আগেরটা করেছিলাম আমি, আর তার আগেরটা কোথায় পাবো মনের মানুষ ওটা আমার করা। জীবন নদীর এপার ওপারটা তোমার গলা, ওই গলা না আমি শুনিনি, মানে
জীবন নদীরে পার কমলের মানিক রে, আর তারপর কোরাস ইউজ করেছিলাম। তো এটা তো ইনস্ট্যান্ট একটা বউ কথা কও সিরিয়ালটা বিভৎস, এবং বউ কথা কও হচ্ছে প্রথম সিরিয়াল যেটা 10 টিআরপি হলো, প্রথম ইন্ডিয়ান টেলিভিশনের মানে ইন্ডাস্ট্রিতে প্রথম 10 টিআরপি দিল হচ্ছে বউ কথা কও। আর আমার জীবনে এরকম অনেক প্রথম আছে। পরের যেটা পটল কুমার গানওয়ালা আমার মিউজিক, তুই তো জানিস, সেটাও কিন্তু ইন্ডিয়ান টেলিভিশন ইতিহাসে এরকম টিআরপি কখনো আসেনি। সেটা 15, 16, 17 এইটা গেছে টিআরপি। তারপরেও আবার রানী রাসমণি, সেটা আবার সেটাকে ক্রস। সুতরাং মানে এরকম অনেক টিআরপি প্রচুর খেলা দেখেছি, যে কারণে আমি কোনদিন টিআরপি কত কাউকে কোনদিন জিজ্ঞেস করি না। শুরুটা তো হয়ে গেল, জাস্ট হয়ে গেল, কিন্তু তারপরে তো কিছু হার্ডলস তো ফেস করতে হয়েছে। এমনিতেও এখন মহিলা মিউজিক ডিরেক্টর এমনিই কম, সেখানে তুমি মানে স্ট্যান্ড অ্যালোন বলতে পারি আর কি। এক তো তুমি তোমার জার্নিটা হুট করে শুরু হয়ে গেছিল, তারপরে যে হার্ডলস গুলো ফেস করেছো, কারণ হঠাৎ করে কেউ ফেমাস হয়ে গেলে, হঠাৎ করে কেউ সাকসেসফুল হয়ে গেলে তার আশেপাশের মানুষদের একটা তির্যক নজরে পড়ে যায়। তো তার উপরে মেয়ে, এখন তাও আমি বলবো অনেকটা ওপেন হয়েছে, অনেক মেয়েরাই কাজ করছে। কিন্তু তুমি যে সময় শুরু করেছিলে তখন সত্যি সেই অর্থে কেউই হয়তো ছিলেন না। কি বলতো, আমি খুব ভালো মেন্টর পেয়েছি। প্রথম কথা হচ্ছে রবি ওঝা আমার মানে প্রথম মেন্টর সেই অর্থে বউ কথা কও এর ব্যাপারটা। সেখানে বউ কথা কওতে কিন্তু আমি জীবনে প্রথম শুধু টাইটেল নয়, আমি ব্যাকগ্রাউন্ড স্কোর করলাম কিছু বেশি নয়, অনেকটাই বেশ বিখ্যাত কতগুলো ব্যাকগ্রাউন্ড স্কোর আমার করা ছিল। অনেক ফোক সং ব্যবহার করা হয়েছিল, জিকো জিকো করি রে আঞ্চলে বাঁধি, সব ওরা যখন যাচ্ছে আর কি, ওই খোলা বাইকটা করে নিখিল যখন যাচ্ছে, তখন যায় নীলিমন গৌরীপুরের হাট রে নীলিমন মিলায় না কি পালা কদমের তলে বৈশরে নীলিমন, এটা এইসব এরকম অনেকগুলো আমি। তারপর ওইটা মেঘে ঢাকা তারার যে বিখ্যাত গানটা, সেটা বউ কথা কয়ে যখন মৌরি বিদায় নিচ্ছে তখন করেছিলাম। হায় গো হুমা কোলে লই গলায় গাঁথিয়া থই, তুমি জি মোর দুঃখিনীর ফোরানি গো মা তারিণী। খুব অদ্ভুত একটা সাউন্ডস্কেপ বউ কথা কবে মানুষ পেয়েছিল, যেটা এতদিন পর্যন্ত সিরিয়াল ইন্ডাস্ট্রিতে খুব একটা কিছু হয়নি। খুব অরিজিনাল ফোকের একটা মানে সেটা খুব অরিজিনাল, মানে অরিজিনাল একটা জায়গা থেকে ব্যবহার করা হয়েছিল, সেই জন্য খুব স্ট্রাইকিং হয়েছে। ওই কাজের সূত্র ধরেই কিন্তু আমার পরবর্তী কাজ আসে, সেটা হচ্ছে বেহুলার কাজটাও মজার। বেহুলার কাজটাতেও একটা আমার জীবনের প্রথম আছে। সেটা হচ্ছে আমাকে রাজা ফোন করলো, রাজা নারায়ণ দেব। রাজা আমার খুব বন্ধু ছিল। রাজা আমাকে ফোন করলো যে এই তুমি ওরকম করে কথা বলি, তুমি ব্রজবুলি ভাষায় লিখতে পারো? তা আমি বললাম লিখিনি কখনো, কিন্তু পারবো, চেষ্টা করলে পারবো। তখন বলছে যে তাই, তাহলে তো একটু চলে এসো, একটা আমরা ওই বেহুলা বলে একটা সিরিয়াল আসছে, সেটার জন্য একটা গান তৈরি করতে হবে ব্রজবুলি ভাষায়। তো আমি মিটিং এ গেলাম, সেখানে গিয়ে আমি প্রথম মিট করলাম শাহানা দত্ত, মানি শ্রীকান্ত, ওরা সবাই ছিল। তো সেখানে গিয়ে ওদের সবার সঙ্গে আলাপ আলোচনা করে ঠিক হলো যে আমি একটা গান লিখবো ব্রজবুলি ভাষায়। উষা এবং অনিরুদ্ধ, মানে বেহুলা এবং লক্ষিন্দরের যেটা অ্যাকচুয়াল ওরা হচ্ছে উষা এবং অনিরুদ্ধ, স্বর্গের স্বরা এবং অপসর। আচ্ছা, তাদের নাচ গানের অধিকার আছে, কিন্তু তাদের নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপন করার অধিকার নেই। তাই জন্যই কিন্তু তারা অভিশাপ পেয়ে এ জন্মে বেহুলা লক্ষিন্দর হয়ে আসে। ওই স্বর্গের গান, স্বর্গের একটা নৃত্য সভা, সেইখানে গান হচ্ছে মধুরা মুরাতি মনোহরতি তুহু মম পরম রতন। তো জীবনের প্রথম ব্রজবুলি ভাষা আমি লিখলাম, এত বড় একটা গান। না রে, কি করে লিখলে? ওই রবীন্দ্রনাথের যে লেখা সেইগুলো ফলো করা, প্লাস আমার কাছে অনেক প্রাচীন পুঁথি ছিল সেইখানকার, যেহেতু আমি পড়াশুনোর মেয়ে, সেহেতু সেখানকার বৈষ্ণব পদাবলী যেগুলো, তার থেকে শব্দগুলো বাছা,
বেছে কনস্ট্রাকশন তৈরি করা, মানে ওই ইনস্ট্যান্ট আমি কিন্তু করতে করতে শিখেছি। এবং সেই গানটা ওয়াজ আ ম্যাসিভ হিট আর কি। রাঘব আর অন্বেষা গিয়েছিল, আজ পর্যন্ত নর্তকদের কাছে মধুরা মুরতি হচ্ছে 1 নম্বর হিট। তো যাই হোক, তারপর ওইটা করলাম, তারপর আরেকটা ব্রজবুলি ভাষায় গান লিখলাম। এই করতে করতে এবার ভেঙ্কটেশের ওরা বললো যে টাইটেল সংটা করছে ময়ূক মৈনাক, তো তোমাকে লিখতে হবে গানটা। তখন আমি বেহুলার টাইটেল সংটা ওদের সঙ্গে বসে লিখলাম। লিখে ওরা বললো যে তুমি একটু স্ক্র্যাচটা করে গেয়ে দাও না। তো আমি স্ক্র্যাচটা গেয়ে দিলাম। এবার হঠাৎ করে প্রোমো বেরোলো। প্রোমো বেরিয়ে দেখি আমার মা ফোন করেছে, ফোন করে বলছে এই প্রোমো যে বেরিয়েছে তাতে তোর গলা বাজছে, এটা কি কিছু ভুল করে বাজছে? তুই তো গানটা গাসনি, তুই তো স্ক্র্যাচ গিয়ে এসেছিলি। বললাম আমার গলা বাজছে? না না তুমি ভুল শুনেছো। তা বলছে না রে তোর গলাই বাজছে, তুই বাড়ি আয় শুনতে পাবি। মানে আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে তো তখন কনস্ট্যান্ট দেখাচ্ছে বেহুলার প্রোমো, বেহুলার প্রোমো প্রচন্ড হিট করেছিল। দেখি আমার গলাই বাজছে, আর আমার তখন ঠান্ডা লাগা ছিল, ঠান্ডা লাগা গলা, ওটাই ওদের পছন্দ হয়ে গেল। ওরা অন্য সিঙ্গারকে দিয়ে গাইয়েছিলেন ময়ূক মৈনাক, কিন্তু ওটা সামা ওদের পছন্দ হয়নি। ওই আমার ওই একটুখানি ভাঙা গলা নেজাল টোন, ওইটাই আমার পুরোটা মনে নেই, কিন্তু বেহুলা এরকম একটা ওই অ্যাড ব্রেক, গরল সেচে জীবন খোঁজা অমৃত মন্থন, নারীর শিথির সিঁদুর জানে বেহুলার পণ, মরণ দোলায় বাসুর খেলায় বেহুলা। শুট আছে যায় ভেসে যায় বেহুলার নাম, যায় ভেসে যায় বেহুলার নাম, লক্ষ জনম পাড়ি চির প্রতীক্ষা, জন্ম মরণ স্রোতের ভেলায় বেহুলা। তারপর আবার মাঝখানে ঢুকিয়েছিলাম শঙ্খ বাজাও উলু দাও, গাঙুরে ভাসে বেহুলার নাও, এরকম একটা রিফ্রেন। আর শুরুতে একটা কবিরের রিফ্রেন ঢুকিয়েছিলাম, জল নেহি বুড়াতা অগ্নি নেহি পাওয়াতা, মানে জল তোমাকে ডোবাতে পারে না, অগ্নি তোমাকে দহন করতে পারে, অগ্নি না দহাতা। মানে এমন একটা স্পিরিট বেহুলার, যেই স্পিরিটটা হচ্ছে বাংলার ঘরে ঘরে নারীর স্পিরিট। নারীর শিথির সিঁদুর জানে বেহুলার পণ, মানে শুধু বেহুলা জানে না, বেহুলার পরবর্তী সব নারী জানে যে ওই 5 টাকা শিথির সিঁদুরের কত দাম। শিথির সিঁদুর নাই পড়তে পারি, কিন্তু শিথির সিঁদুর ভিতরে থাকে, নারীর মনে থাকে। এটা বাংলার নিজস্ব কথা। আর আমি এটাকে না একটা ওই ব্রডার করে দিয়েছিলাম, মানে যেরকম ধর বউ কথা কাও, একটা মেয়ে আর ছেলের প্রেমের কথা, সেখানে যেরকম ব্রডার হয়ে গেল, কোথায় পাবো মনের মানুষ দিল দরিয়ার মানিক রে, মানে এটা একটা মৌলিক গান হয়ে গেল। সেরকম বেহুলার গানটাও কিন্তু একটা মৌলিক গান, চিরকালীন গান। যায় ভেসে যায় বেহুলার নাও, লক্ষ জনম পাড়ি চির প্রতীক্ষা, জন্ম মরণ স্রোতের ভেলায় বেহুলা। এই যে একটা জিনিসকে ওয়াইডার মানেতে নিয়ে যাওয়া, মানে আমার জীবনটা শুধু আমার জীবন নয়, আমার জীবন হচ্ছে একটা কন্টিনিউয়াস জীবন প্রবাহের একটা ছোট্ট পরমাণু। এই অনুভূতিটাই তো একটা জিনিসকে বৃহৎ করে, তাই না? আমার জীবন তো আমি কে? আমি উপালি, আমার নাম উপালি, আমার নাম সোনালিও হতে পারতো, আমার নাম চম্পাও হতে পারতো, যা খুশি হতে পারতো, মেরি হতে পারতো, রুকসানা হতে পারতো, যে কোনো কিছু হতে পারতো। আমার নামটাই কি আমি? আমার যে সাজ পোশাক সেটাই কি আমি? আমার যে কাজ সেটাই কি আমি? আমার যে কথা বলা সেটাই কি আমি? আমার যে পড়াশোনা, আমার যে বইপত্র সেটাই কি আমি? আমার যে বাড়ি সেটাই কি আমি? এই যে গোছানো বাড়ি বলছিলি সেটাই কি আমি? আমি কে? আমি কিন্তু একটা অনন্ত জীবন প্রবাহের একটা ছোট্ট কণা। এই অনুভূতিটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র খোঁজ, এবং এই অনুভূতির কাছে যত যেতে পারবো তত মানুষ মুক্ত হবে, তত মানুষ ধন্য হবে, তত মানুষ কৃতজ্ঞ থাকবে প্রত্যেকটা মুহূর্তে। সারা দিন ধরে যে নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে, নিঃশ্বাস নিচ্ছি, আমরা কি বুঝে নিচ্ছি? আমরা আদৌ জানি যে নিচ্ছি কিনা, কখন নিচ্ছি? আচ্ছা, আমি 2022 সালের মে মাসের 20 তারিখ আমি কিভাবে নিঃশ্বাস নিয়েছিলাম কেউ মনে করতে পারবে? বা আজকে সকালবেলা আসার সময় আমি কিভাবে আমি না এইভাবে নিঃশ্বাস নিয়েছিলাম, কেউ মনে করতে পারবে? মনে করতে পারবে না। সকালবেলা রোজ যবে থেকে জন্ম হয়েছে তবে থেকেই সূর্য উঠছে,
আমি কোনোদিন মনে করতে পারবো আলাদা করে? হ্যাঁ, আমি কবে মনে করতে পারবো যে গোয়ায় গেছিলাম, সমুদ্র ডুবেছিল, ওই আমি ইয়েতে গেছিলাম, সান্দাকফু গেছিলাম, সমুদ্র তখন সূর্য উঠেছিল, সমুদ্র ডুবেছিল না, সূর্য ডুবেছিল সমুদ্রে, তারপর সূর্য উঠেছিল, ওই আমি দিন হিসাবে আমি জায়গাটাকে মনে করতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সূর্য আজও উঠছে, কালো উঠছে, সারা অনন্তকাল ধরে উঠে যাবে। এই যে অনন্তের মাঝে আমি যে একটা ছোট্ট একটা বিন্দু, সেই অনুভূতিটাই হচ্ছে আমার মনে হয় যে কোনো শিল্পর, যে কোনো জীবনের একমাত্র লক্ষ্য। একদম, মানে তুমি শিল্প নিয়ে কথা বলতে বলতে কখন যে স্পিরিচুয়ালিজমে চলে গেলে, এবং এটাই অ্যাকচুয়ালি মানে আলাদা তো নয় কিছু, একদমই তাই, কোনোটাই আলাদা নয়, কোনোটাই আলাদা নয়। যে মানুষ ধর স্টক এক্সচেঞ্জে কাজ করে, যে সকাল 9টার সময় যখন স্টক মার্কেটটা খোলে, এই সকাল 9টা থেকে 12টা 1টা পর্যন্ত যে ব্যস্ততাটা থাকে, 3টের পর সেই ব্যস্ততাটা থাকে না। আমার দাদা সে এটার মধ্যে আছে বলে আমি এটা জানি, মানে 9টা থেকে ওর সঙ্গে আর কথা বলা যায় না। ও যেটা করে সেটা কিন্তু ওর সাধনা। একদমই তাই, কর্মযোগ বলতে পারি, কর্মযোগ একদম। তুমি যে কাজটা করছো সেটাই তোমার সাধনা। বিখ্যাত গল্প আছে সব। কসাই মাংস কাটছেন, তিনি, তার কাছে একজন সাধু এসছেন, ভিক্ষাং দেহি বলেছেন। তো উনি বলছেন যে বাবা একটু দাঁড়াও, আমি কাজটা করে নিয়ে তোমাকে ভিক্ষা দিচ্ছি। তো সে মাংস টাংস কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবাইকে দিয়ে ধুয়ে পয়সা করে নিয়ে গুছিয়ে রেখে স্নান করে এসে পট্টবস্ত্র পরে এসে ওনাকে ভিক্ষা দিচ্ছে। তো সাধুর তো বিশাল, মানে সে সাধু না, অত সাধনা করে সে সাধু হয়েছে, তার বিরাট অহংকার। সে বলছে যে ও কতক্ষণে দেয় আমি দেখবো, আর তখন ওকে আমি শাপটা দেব যে তুই আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখলি, তুই একটা নরাধম কসাই। তো এবার যখন কসাই পট্টবস্ত্র পরে এসে তখন ভক্তি ভরে তাকে যখন সেই তার চাল ডাল সবকিছু দিচ্ছে, তখন বলছে যে তুই আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখলি, তুই কি ভেবে আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখলি? তখন বললেন যে ক্ষমা করবেন, আমার খুব অন্যায় হয়ে গেছে, কিন্তু আমি রক্তমাখা হাতে তো আপনাকে ভিক্ষা দিতে পারতাম না। আর আমার তখন খরিদ্দার সব দাঁড়িয়ে ছিল, তাদের খাদ্যের জোগানের জন্য তারা এসছে, তাদেরকে খাদ্য জোগান দেওয়া আমার তখন কাজ। তারপর আমি ভিতরে গিয়ে আমার বৃদ্ধ বাবা মাকে ওষুধপত্র দিয়ে তাদেরকে পথ্য দিয়ে তারপর এলাম, আপনি আমাকে ক্ষমা করুন। বলে তো সে তো আর ক্ষমা করেনি, সে মানে একটা শাপ দিয়ে দিয়েছে। এবার তো মহাকালের কাছে গেছে, মহাকালের বিচারে তখন বলছে সাধু নরকে পতিত হয়েছে আর কসাই একদম ডিরেক্ট পুরো প্লেনে চড়ে স্বর্গে চলে গেছে। তখন সাধু জিজ্ঞেস করেছে আমি এত সাধনা করলাম, আমাকে তুমি কেন যমরাজ এখানে পাঠিয়েছো? বলে তুই সাধনা করলি, তুই সাধনার মর্মটাই তো বুঝিসনি। ও যে সাধনা করছে ও কর্মযোগ, ও কর্মটাই ওর সাধনা। তোর তো বিনীতভাবে অপেক্ষা করা উচিত ছিল, যে ওই কাজটা করছে আমি বিনীতভাবে অপেক্ষা করি। এই হচ্ছে ব্যাপার, যে দায়িত্ব যেটা আমার সেটা আমি ঠিক করে করছি কিনা, তাহলেই তো হয়ে গেল। সেটাই স্পিরিচুয়ালিটি। আলাদা করে ঠাকুরের সামনে বসে সেটারও দাম আছে না, সেটা আমার মনে হয় এটা সবগুলো আলাদা, মানে আলাদা, আবার মায়া সেটার দাম আছে। কিন্তু আমার যে কর্মযোগ, তাহলে কর্মযোগ শব্দটাই তো আসতো না। একদমই তাই, এক একটা মানুষের মনে হয় আলাদা। অর্জুনকে যখন বলছেন উনি যে তোমার এই মনের মায়াটাকে দূর করে তুমি এখন তোমার এই যুদ্ধে, তোমার এই ধর্মযুদ্ধে জেতাই হচ্ছে তোমার কাজ। তোমার ভাবলে চলবে না তোমার সামনে ছোট ভাই রয়েছে, কাকা রয়েছে, জ্যাঠা রয়েছে, মানে গুরু রয়েছে, এটা তোমার ভাবলে চলবে না। তো সবাই তোমার এখন শত্রু, এবং তারা কোন পক্ষ? তারা হচ্ছে অন্যায়ের, অধর্মের পক্ষ। সেই অধর্মকে তোমার নাশ করতে হবে। একদমই তাই। তো এই যে কর্মযোগ, এটা তো কর্মযোগ, গীতায় কর্মযোগ সবকিছু আছে, জ্ঞানযোগ, কর্মযোগ, সবকিছু ডিভিশনস আছে। তো কর্মযোগের শিক্ষা, তো কর্মযোগ জীবনের একটা যোগ। কর্মযোগের মাধ্যমে অতি সহজেই কিন্তু ঈশ্বর লাভ করা যায়। হ্যাঁ, এবার তুমি কর্ম করেই গেলে আর কর্মর মধ্যে যত বদমাইশি সেগুলো করেই গেলে তাহলে তোমার একদম বিরাট ঈশ্বর লাভ হয়ে গেল, তা নয়। তোমাকে কর্মযোগ করতে হবে নিষ্কাম ভাবে এবং বুঝে করতে হবে। হ্যাঁ, এই জন্য আর বাউলের গান আছে, বুঝে চলো জীব যুবরাজ, সাবধানে খুব হুঁশিয়ার। এই যে জীব যুবরাজ, বুঝে চলো, সাবধানে খুব হুঁশিয়ার। সেটা মানে বুঝবে কি করে? ধরো কেউ কর্মটাই করছে, ধরো খারাপ কাজই। এবার আমার যেটা মনে হয় পার্সোনালি, যে সবাইকে কিছু কিছু ভাগ দিয়ে পাঠানো হয়, এটা তার কাজ। ইনফ্যাক্ট ভালো খারাপ যেহেতু দুটোই মানে
ইন ইয়াং দুজন দুজনকে ব্যালেন্স করছে, খারাপটাও মনে হয় দিয়েই পাঠানো আর কি, তার কর্মফলের মধ্যে হয়তো দিয়ে পাঠানো, আলটিমেটলি একটা পুরোটাই খেলা চলছে। কিন্তু কেউ যদি সচেতন হয়ে যায় যে না আমি খারাপটা করব না, আমি ভালোই করব এবং কর্ম করে যাব, ধরো সচেতন ভাবে কেউ কেউ খারাপ করে, অন্যের ক্ষতি চায়, অন্যের ক্ষতি করে, আবার কেউ সচেতন ভাবে নিজেকে ভালো আটকায় বা নিজের ঠিক পথে থাকে। তো তুমি যে কথাটা বলছিলে সেইটা, একটা মানুষ যদি ভাবে যে আমি ভালো হব, সেটা কি মানে এই যে তুমি বললে না যে হুঁশিয়ার, হ্যাঁ কি কি ভাবে করতে পারে? দেখ এই হুঁশিয়ারি নিয়ে কত রকম গান আছে, মানে আমি গানের মাধ্যমে বোধহয় বললে মজার হবে। একটা গান আছে, সেটাকে বলে দরবারি ঝুমুর, একটা গান আছে, বলছে এটাতেই উত্তরটা রয়েছে, যা কর ঘুগি তা কর মাছ। ঘুগি মানে হচ্ছে একটা মাছ ধরার একটা ওই খোপড়ি মতো একটা জিনিস, মানে যেটা ধর যদি এরকম হয় তাহলে কি সেখানে রুই কাতলা ধরবে না, কি ধরবে, চুনো মাছ ধরবে। এবারে যে ঘুগি, যে যন্ত্রটা যত বড় হবে তেমনই তো তোমার মাছ উঠবে বাবা। যা কর ঘুগি তা কর মাছ, মিছাই করো 7-5, রিঝ ফুর্তি করো মনের সুখে, মনরে বেহুশ হলে ঘিরে লিবেক দুঃখে, মনরে বেহুশ হলে ঘিরে লিবেক দুঃখে। এটা মানে তুই যদি বেহুশ হোস তাহলে তোকে দুঃখে তোকে ঘিরে নেবে, কিন্তু তুই যদি ভাবিস যে আজকে আমার চুনো মাছ উঠলো, আমি খুব দুঃখ পেলাম, আরে তুই কি সাইজের ঘুগি নিয়ে গেছিস, তোর আধারটা কি সেটা ভাব। আমার আধারটাই ধরছে না বড় বড় চিন্তা, আমার আধারটাই ছোট চিন্তাই ধরছে। যে তুই বললি ভালো খারাপের ডিভিশন, অ্যাজ সাচ কোনো ভালো খারাপের ডিভিশন বলে কিছু হয় না পৃথিবীতে, কোনো ভালো খারাপ নেই, সবই সত্য, অনন্তের বিচারে সবই সত্য। আমি খারাপ হব বলে কেউ খারাপ হয় না, আমি ভালো হব বলে কেউ ভালো হয় না, ভিতর থেকে আসে, ড্রাইভিং ফোর্সটা ভিতর থেকে আসে। চাইলে দস্যু রত্নাকরও বাল্মীকি হতে পারে। হ্যাঁ তাই তো, সবকিছু সেটা তো সবসময় আমাদের ইতিহাস, পুরাণ, আমাদের গল্প, আমাদের কাহিনী সবেতেই আছে, আমাদের লোককথা, এই যে লোকগান যেগুলো, সেগুলো প্রত্যেকটাতেই রয়েছে যে রিঝফূর্তি করো, মানে ভেবো না অত, নিজের মনে নিজে আনন্দে থাকো, কিন্তু বাবা বেহুশ হয়েও না। বেহুশ হলে কিন্তু তোমার ধন লোকে নিয়ে নেবে। ধনটা কি? তোমার মনের শক্তি, তোমার মনের পাওয়ার। তাহলে তোমার ওই নিজের যে আত্মশক্তিটা কিন্তু লুটে লিবেক চোরে, মনরে বেহুশ হলে ঘিরে লিবেক দুঃখে। একটু সতর্ক থাকো, সচেতন থাকো। আর দুঃখ শোক জীবনের অঙ্গ, তাই সবটাই আসা যাওয়া করে, কোনোটাই পার্মানেন্ট নয়, কোনোটাই স্থায়ী নয়। যে ধরো কন্টিনিউয়াস আমি খুব হ্যাপি আছি, এটাতেও কি আমরা অভ্যস্ত হতে পারি? তখন মনে হবে না সামথিং ইজ মিসিং? অ্যাকচুয়ালি দুঃখটাও কিন্তু একটা মিষ্টত্ব আছে দুঃখে। দুঃখটা অ্যাকচুয়ালি নুন, তো খাবারের নুনটাই তো দুঃখ। ওই নুনটা না পড়লে জীবনটা তো আলুনি লাগবে একদম। দুঃখ থাকতে হবে, শোক থাকতে হবে, সেটাকে উত্তরণ করতে হবে, উত্তরণের পথ খুঁজে বার করতে হবে, তবেই না এগোবো। ছোট থেকে আমি প্রচন্ড সুখী, তাহলে দুঃখ পেলেও যেন আনন্দ হচ্ছে যে হ্যাঁ, তাহলে সিদ্ধার্থ কেন ওনার সুখের জগৎ ছেড়ে গৌতম বুদ্ধ কেন এগোলেন? উনি তো দুঃখের কারণ খুঁজতে বেরোলেন। উনি বিরাট একজন সাধু হবেন সেটা ওনার হাতে লেখা ছিল, সেই কারণে ওনাকে চারপাশ দিয়ে সৌন্দর্য অপূর্ব, মানে সব নারীরা তাকে ঘিরে গান গাইছে, অপূর্ব অপূর্ব গাছপালা, কোথাও কোনো দুঃখ নেই, শুধুই আনন্দ, পারিজাত বনের মতো স্বর্গের, সেই দিয়ে ওনার বাবা শুদ্ধোধন ঘিরে রেখেছিলেন, যাতে কিছুতেই ছেলের কোন রকম এটার বাইরে মনই না যায়। অপূর্ব এক কন্যার সঙ্গে তার বিয়ে দেওয়া হলো, যশোধরা, তার সঙ্গে বিয়ে দেওয়া হলো যাতে কিছুতেই সে দুঃখ না দেখে। কিন্তু খন্ডাবেকে উনি একদিন রাস্তায় বেরোলেন এবং পরপর সব যে স্টেজগুলো আমরা সবাই জানি, জরা দেখলেন, দারিদ্র দেখলেন, সবকিছু দেখার পর উনি ভাবলেন যে তাহলে এইগুলো কি, তাহলে এইগুলো থেকে কি করে বেরোবো? সেই বেরোনোর পথ কি? সেই বেরোনোর পথ দুঃখকে অতিক্রম করার পথ খুঁজে বার করতে হবে। সেইখান থেকেই বুদ্ধের পথ চলা শুরু হলো। তাই অতি সুখে তো তিনি থাকতে পারলেন না, অতি সুখটা খুব একঘেয়ে। একটা যদি বাক্য আমি শুরু করলাম,
হ্যাঁ আজকে আমি মেঘলার বাড়িতে এসেছি, খুব ভালো লাগছে, ভীষণ ভাবে ভালো লাগছে, তারপরে আমার মেঘলা নীল জামা পরেছিল, আমি সাদা শাড়ি পরেছিলাম, একটা ভীষণ সুন্দর ও ডেকর করেছে, খুব ভালো লাগছে ভীষণ ওরা। এটা যদি আমি বলি দুঃখ হলো জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্নটা দিলে তবেই তো কথাটা রস বেরোবে, খুব সুন্দর রসটা তো বেরোবে তখনই যখন সেই জ্যোতি চিহ্নটা বেরোবে। জ্যোতি চিহ্নই নেই তাহলে কি হলো, কিছুই হলো না, তাহলে পুরোটাই লস প্রজেক্ট। আমরা এমন ভাবে আলোচনার মধ্যে অন্যদিকে মানে শুরু হয়েছিল সঙ্গীত পরিচালনা নিয়ে, এটা স্পিরিচুয়াল পডকাস্ট হয়ে যাচ্ছে রে বাবা, কি কাণ্ড। না কিন্তু অ্যাকচুয়ালি তাই হয়, যখন আমরা মন খুলে কারোর সঙ্গে কথা বলতে শুরু করি তখন আর তার দিক থাকে না কোনো। হ্যাঁ এক্স্যাক্টলি সো, এদিক ওদিক সেদিক এখান থেকে শুরু হয়ে তাই তো হয়, তাই তো হয়। না তো আমি আবার একটু সঙ্গীত পরিচালনার বিষয়টাতে ফিরে আসবো। আরো একটা জায়গা যেটা আমার আনটাচড রয়ে গেছে সেটা হচ্ছে যে গিরিজা দেবীর কাছে তুমি ওনার বাড়িতে থেকে গান শিখেছো, সেই গল্পটা একটু শুনবো। ওটা মাস্টার্স এর পর আমাকে গৌতম দাই মানে গৌতম ঘোষ, রবীন্দ্রভারতী যার কথা বললাম, যার আন্ডারে আমি পিএইচডি করেছিলাম, তো গৌতম দা আমাকে নিয়ে গেলেন আপ্পাজির কাছে। আমি ওই ধরনের গান, ওই আপ্পাজির একটা ক্যাসেট ছিল আমার কাছে, সেই ক্যাসেট শুনে শুনে খুব গাইতাম। তো গৌতম দা বলছে এগুলো তো কিচ্ছু হচ্ছে না তোমার গাওয়াটা, তুমি প্রপার শিখবে গিরিজা দেবীর কাছে। আমি বলছি আমি তো মানে ভাবতেই পারছি না বিষয়টা। তো বলছে হ্যাঁ চলো আমার সঙ্গে, ওনার খুবই ভালো আলাপ, আমি তোমাকে নিয়ে যাব। তো আমি গেলাম আপ্পাজির কাছে এবং আপ্পাজির কাছে আমি ভর্তি হলাম ছাত্রী হিসাবে। একটা পুজো পদ্ধতি করে রীতিমতো, নাড়া বাঁধা নয়, নাড়া বাঁধা গান্ডা বাঁধা শিষ্যটা অনেক পরের ব্যাপার। ও আচ্ছা, ওটা অনেক স্টেজ পেরোনোর পর গান্ডা বাঁধা হয়। হ্যাঁ গান্ডা বাঁধানটা কিন্তু শুরুতে হয় না। গুরু যখন অ্যাকসেপ্ট করেন প্রপারলি তখন না, গান্ডা বাঁধন হচ্ছে তোমার একটা পরীক্ষার, প্রায় একটা এমএ পরীক্ষার মতো একটা পরীক্ষা, এবং সেখানে আরো গুরুস্থানীয় নানা মানুষ আসবেন সমস্ত, তারা রীতিমতো একটা পরীক্ষা নেবেন, তাদের সামনে পারফর্ম করতে হবে। তারা যদি বলেন যে না তুমি এই কাজের জন্য তুমি ওনার গান্ডা বাঁধা শিষ্য হওয়ার জন্য উপযুক্ত, তখন গান্ডা বাঁধন হবে। গান্ডা বাঁধন ছোট শিশুকে গান্ডা বাঁধিয়ে দেওয়ার কথা নয়। এখন হয়তো কিছু চেঞ্জ হয়েছে নিয়মের, আমি জানি না, মানে আমার ওই গুরু ঘরে এটাই নিয়ম ছিল। আমাকে শিষ্য যে করলেন ওটা পুজোর একটা পূজা পাঠের মাধ্যমে হলো আর কি। তো সেটা হওয়ার পর আমি একদম ওনার বাড়িতেই থাকতে শুরু করলাম, আবার একটা গুরুগৃহবাস, হোস্টেল লাইফ যেটাকে বলে। একই সঙ্গে হোস্টেল লাইফ, একই সঙ্গে আনন্দের একটা পরিবেশ, সারাক্ষণ বাড়িতে ফোন আসছে, মানে একদিন একটা ফোন ধরেছি আমি, আলী আকবর খান সাহেবের ফোন ধরেছি, মানে এরকমও হয়েছে আর কি জীবনে অভিজ্ঞতা। জাকির ভাই আসছেন, আলী আকবর খান আসছেন, কিরকম পরিবেশটা কিরকম, বিসমিল্লাহ খান আসছেন দুপুরবেলা খেতে, মানে এইসব কাণ্ড, কেলুচরণ মহাপাত্র আসছেন। রিয়াজ সবসময় রেয়াজটা না ওরকম ব্যাপার না, এমন না যে সকাল থেকে রাত অবধি গান বাজনা চলছে, সেটা নয়। আপ্পাজি ভীষণ ঘোর সংসারী একজন মানুষ, একদম ভীষণ সংসারী এবং ভীষণ নিট। প্রত্যেকটা জিনিস নিট হতে হবে। শাড়ি কিভাবে ইস্ত্রি করতে হয় আপ্পাজির কাছে শিখেছি, কিভাবে ঝাঁট দিতে হয় আমি আপ্পাজির কাছে শিখেছি, মানে বিছানা কিভাবে ঝাড়তে হয় সেটা আপ্পাজির কাছে শিখেছি, মানে এরকম অনেক কিছু, মানে জীবনটাকে কিভাবে চালাতে হবে। কারণ একটা শিল্পীর ঘর থাকে না এটা হয় না, একটা শিল্পী কিন্তু গাছতলায় বাস করে না। তো তুমি তোমার বাড়িটাকে কি করে সুন্দর রাখবে, তুমি তোমার জীবনটাকে কিভাবে নিয়মানুবর্তিতার মধ্যে রেখে দেবে, সেই শিক্ষাগুলো কিন্তু যেমন আমাকে আমার বাবা মা শিখিয়েছেন, ঠিক একই রকম ঘরানায় আমি গিয়ে পড়লাম আপ্পাজির কাছে। আপ্পাজি অসম্ভব নিয়মানুবর্তিতাতে বিশ্বাসী ছিলেন এবং নিটনেস, মানে সবকিছু নিট হতে হবে, খাবার দেওয়া থেকে শুরু করে, মানে একটা কাপড় ভাঁজ করা থেকে শুরু করে সাজগোজটা কি হবে। মানে আপ্পাজির কাছে যখন আমরা ধরো দীর্ঘদিন পর, আপ্পাজি হয়তো ছিলেন না, আমরা আপ্পাজির কাছে যাচ্ছি, মানে যেভাবে লোকে প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে লাস্ট মুহূর্তে একটুখানি আয়নায় লিপস্টিক টিপস্টিক পরে চুল টুল ঠিক করে ঢোকে, আমরা আপ্পাজির কাছে ওইভাবে ঢুকতাম। মানে আপ্পাজি বলতেন আরে ক্যা कैसे आ गई रे एकदम पूरा कलाकार है क्या तू, कलाकार को दिखने में पता चल जाए, जब वो बाजार करेगा तब भी पता चलेगा वो कलाकार है। তো এইটা হচ্ছে ব্যাপার, যে কলাকার যে তার কথাবার্তা, তার ওঠা বসা, তার সে বাসে সে পয়সা দিচ্ছে, প্রত্যেকটাই তার আলাদা হবে। সে মান্ডেন
জীবন তার হবে না, সে মান্ডেন লাইফে থাকবে কিন্তু সে মান্ডেন জীবনযাপন তার হবে না। কিন্তু এটা কি আমি তো সম্ভব দেখেছি। হ্যাঁ, এটা সম্ভব, সবার ক্ষেত্রে নাই হতে পারে, নাই বা হতে পারে, মানে এটা কোনো নিয়ম না, এটা তার বিশ্বাস, এটা তার বিশ্বাস, তার ভাবনা, এটা যার যার ব্যক্তি। পৃথিবীতে কত রকম মানুষ, তাই জন্য পৃথিবী এত সুন্দর। একদমই তাই। গিরিজা দেবীও আছেন, যেমন ঋত্বিক ঘটকও আছেন, রামকিঙ্কর বেজও আছেন, সবটাই অগোছালো। আরেকটা জিনিস, গিরিজা দেবীর ওই যে টোনাল কোয়ালিটি, যেটা একদম মনে হয় নাভি থেকে আওয়াজটা আসছে, সাটা বলাটা, মানে জাস্ট একটা উনি কথা বলাটাই আর কি, এটা কতটা কি অসম্ভব রসবোধের একটি মানুষ, অসম্ভব ইন্টেলেক্ট। মানে ইন্টেলেক্টটা কি বলতো, র ইন্টেলেক্ট, মানে জীবনের প্রত্যেকটা রামকৃষ্ণ পরমহংসদেবের যেটা, উনি কোনো তো পুঁথিপত্রের কথা বলতেন না, উনি যা বলতেন ওনার ভিতর থেকে উঠে আসা র ইন্টেলেক্ট। মানে ইন্টেলেক্টও বলা উচিত না, ওটা উইজডম। তো আপ্পাজির মধ্যে না ওই জিনিসটা ছিল, একদম একটা গ্রামীণ বিচার বুদ্ধি। আইকিউ বলা যায় কি জানি না আমি কি বলা যায়, আইকিউ লেভেল সাংঘাতিক, আইকিউ লেভেল আর মানে ইন্টেলেক্ট, এবং তার সঙ্গে ইনটুইশন, তার সঙ্গে সেন্সিটিভিটি, সবটাই একদম খুব পরিপূর্ণ মাত্রায় ওনার ছিল। এবং উনি একটা কথা বলেছিলেন যে শিষ্য হবে সে যে কার্পেটের মধ্যে থেকে সূচ বার করতে পারে। মানে ওনার এমন এমন কিছু কথা আছে যেগুলো একেবারে লোকজীবন থেকে উঠে আসা কথা। কার্পেটের মধ্যে যদি সূচ পড়ে থাকে বা ভিতরে ঢুকে থাকে, বার করাটা কঠিন কাজ না? কিন্তু প্রকৃত শিষ্য হবে সে যে কার্পেটের ভিতর থেকে, বিশাল বড় একটা কার্পেটের ভিতর থেকে একটা ছোট্ট সূচ বার করে নিতে পারে। তার মানে কি বলছেন? ডেডিকেশন। যে গুরু অনেক কিছু বলবেন, তার মধ্যে থেকে ওই সূচটাকে বের করে নিতে হবে। জীবন তোমাকে অনেক কিছু দেবে, কিন্তু জীবনের মধ্যে থেকে তোমাকে ওই সূচটা বের করে নিতে হবে, কোথায় রয়েছে। মানে সঠিক জিনিসটা সঠিক জায়গা থেকে তোমাকে খুঁজে পেতে হবে। তাপ্পাজি বলছেন, আরে तुम लोग सीखने का इच्छा क्यों नहीं है, ऐसे कैसे तुम रह सकते हो। मैं तो 5 साल এরকম করে দেখিয়েছিলেন, मैं तो 5 साल से ऐसे बड़ा करके आंख खुला रखी हूँ, अभी मेरा 82 एज है, अभी मैं आंख नहीं बंद किए, और तुम लोग इतना कम साल की उम्र के सब लोग हो, तुम सब सीख गए हो क्या। এই যে ওনার এই কথাটা, যে আমি আজ পর্যন্ত দুটো চোখ এরকম করে বলেছিলেন, দুটো চোখ এরকম করে দেখিয়ে, হাত দিয়ে দেখিয়ে বলেছিলেন যে আমার তো আজও পর্যন্ত চোখ এত বড় করে খুলে রেখেছি, কোথায় কি শিখে যাই। তো এই কোথায় কি শিক্ষা কখন চলে আসে, এইটাই হচ্ছে এই কার্পেটের ভিতর থেকে সূচ। খুব সুন্দর কথা বললে, মানে খুব সুন্দর কথাটা। প্রত্যেক মুহূর্তে আর কি, মানে একটা বাজার করতে গিয়েও কিন্তু একজন দোকানির কাছ থেকে আমি কিছু শিখে নিতে পারি। তো এইটাই কিভাবে আবার আমরা ওই জীবন বোধের তুই এটা নাম দে, লেটস টক স্পিরিচুয়াল উইথ রূপালী চট্টোপাধ্যায়, এটার নাম অন্য করে দে, বুঝলি। তাছাড়া তো কোনো পথ দেখছি না। যাকে বল কি ছিলাম আমরা সঙ্গীত পরিচালনায় ছিলাম, মহিলা সঙ্গীত পরিচালক হিসেবে যে হার্ডলস গুলো তুমি ক্রস দেখ, হার্ডলস সেইভাবে ক্রস করিনি, সত্যি কথা। হার্ডলস বলতে আমি অ্যাকচুয়ালি তো নিজেকে কোনোদিন ওরকম মহিলা পুরুষ ওরকম ভাবিনি, মানে সবার আগে তো ওইটাই, ওটা ভাবলে তো সবার আগে ওই হার্ডলসটা নিজের ভিতর থাকবে। আমাদের পরিবারটাই সেরকম ছিল না যে মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য করা হবে। আমার দাদা আমার থেকে বড়, প্রিভিলেজড হতেই পারতো, কিন্তু প্রিভিলেজ আমিই পেয়েছিলাম। সেটা ছোট বলে হয়তো হবে, আর বাঁদর বলেও হবে। পুরো যে আমার যে বড় হয়ে ওঠা, তার মধ্যে এই ছেলে মেয়ে আলাদা করার ব্যাপারটা আমি জানি না, যার ফলে প্রথম হার্ডেলটা তো আমার নিজের ভিতরেই ছিল না, যে আমি একটা মেয়ে বলে সারাক্ষণ কণ্টকিত থাকবো। তারপরে যেটা হার্ডেলটা আমি একটু কম বুঝতাম, সেই কারণে একটু কম হয়েছে। মানে লোকে যে ছোট করছে বা লোকে যে বুঝতে সিরিয়াসলি নিচ্ছে না, সেটা আমি আবার বুঝতাম না। তো সেই হার্ডেলসের কথা বলছি, যে ধর একটা মেয়ে হিসাবে কাজ করতে গেলে কিছু থাকে নিরাপত্তা ঘটিত হার্ডলস, মানে আমি রাত্রির করে কাজ করে বাড়ি ফিরবো কিভাবে, হ্যাঁ এইগুলো তো একটা খুব সাধারণ আর কি, মানে সাধারণ হার্ডল। সমস্ত মেয়েকেই সেটা সঙ্গীত পরিচালককে একা ফেস করতে হয় তা নয়। তোমার একটা রেকর্ডিং থেকে ফেরার অনেক রাত হয়ে গেছিল,
তখনই একবার ওই গাড়িতে উঠেছিলাম, একটা উবার বা ওলা কিছু একটা বুক করে, তো আমি বই পড়ছি, তো আইপ্যাডে করে বই পড়ছিলাম। তো বলছে, ম্যাডাম কি চাকরির পরীক্ষা দিচ্ছেন? মানে বই পড়া মানে চাকরি না, না আমি চাকরি করি না, আমি গান করি। আচ্ছা, কি হোটেলে করেন? মানে মাইন্ডসেট পড়ছে মানে চাকরির জন্য, এবং গান করি মানে হোটেল। এত রাত্রে, দিনের বেলা হলে অসুবিধা নেই, অত রাত্রে মানে 10টা 10:30 বেজে গেছিল কোথায়। তার মানে নিশ্চয়ই কোনো হোটেলে গান করছি। তো হোটেলে গান করা খারাপ বলছি না সবসময়, কিন্তু তাও আর কি, মানে ওটা তার মাইন্ডসেট এবং একটা মাসের মাইন্ডসেটও বলতে পারি। হ্যাঁ, একটা তিনি যাদেরকে রিপ্রেজেন্ট করেন সেই তাদের মাইন্ডসেট। তো যেটা বলছিলাম যে ওইটা প্রথম হার্ডেলসটা আমার ছিল না, যেহেতু আমি নিজে ফিল করিনি। দ্বিতীয়ত তুমি হয়তো ফিল করনি, কিন্তু তোমাকে কখনো কি মনে হচ্ছে মনে করানো হয়েছে? না, মনে করানো হয়েছে, দেখ কখনো কখনো মনে করানো হয়েছে কোন ক্ষেত্রে, যখন কোনো মিউজিশিয়ান, খুব দুধে মিউজিশিয়ান বাজাতে এসছেন, তো দুধে মিউজিশিয়ান কোন একজন বাজাতে এসছেন, তিনি একটু অবহেলা করার চেষ্টা করছেন, বা আচ্ছা বলো 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 তারপর কি হবে, এই যে একটা এরকম একটা অ্যাটিটিউড। তো সেখানে যখন আমি একদম ঝড়ের বেগে নোটগুলো বলে যাচ্ছি বা স্বরলিপি দিয়ে দিচ্ছি, বা যখন বুঝতে পারছে আস্তে আস্তে যে না এ জানে, তখন আস্তে আস্তে বদলে যাচ্ছে চোখটা, সেটা বুঝতে পারছি। মানে সূক্ষ্ম অনুভূতির মানুষরা তো এটা বুঝতেই পারে। কিন্তু আমি বলছি, আমি খুব সাহায্য পেয়েছি আমার রেকর্ডিস্ট বা যারা আমার সহকারী, যারা ওখানে স্টুডিওর যারা হেল্পার বল, সেটা সেই সমস্ত দিক থেকে আমি না কখনোই, কারণ আমার ধর মহালয়ার যে কাজগুলো যখন হতো, মহালয়ার কাজ আমার প্রায় মানে এত প্রেসারের কাজ থাকতো এবং এত কম সময়ের মধ্যে কাজ দিতে হয়। মহালয়ার রাত হওয়াটা একটা মহালয়ার কাজের মানে একটা অঙ্গই বলা যেতে পারে। ভোরবেলা আমি মহালয়ার কাজ দিয়ে বাড়ি ফিরছি হয়তো, তো এরকমও হয়েছে। তো আমি কখনোই কিন্তু ইনসিকিউর ফিল করিনি, কারণ স্টুডিওটা খুব সেফ জায়গা আমার কাছে, আমার ঘর। আমার মনে হয় যে কোনো ওই মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য না করে হার্ডেলস হচ্ছে ক্রিয়েটিভ হার্ডেলস। ক্রিয়েটিভ হার্ডেলস হচ্ছে যে আমি একটা কাজকে কতটা ভালোভাবে, আমার একটা নির্দিষ্ট সময়, আমার তো বাংলা ইন্ডাস্ট্রি আমাকে অনন্ত সময় দেবে না যে ভাবার জন্য আমি সিসিলি দ্বীপে গিয়ে 1 মাস ভাবলাম একটা গানের সুর, সেরকম তো আমাকে টাইম দেবে না। মিক্স করলাম আমি গিয়ে লন্ডনে, হ্যাঁ মাস্টারিং করলাম অস্ট্রেলিয়ায়, মানে এসব তো আর হবে না। বুদাপেস্ট থেকে ভায়োলিন সেকশন আসবে, যাই হোক। তো আমার তো একদম কুটির শিল্প লেভেলে আমাকে করতে হবে, কিন্তু করতে হবে প্রোডাকশনটা ভালো। End product should be like Budapest. এই যে চ্যালেঞ্জ, এটাই হার্ডেলস আমার মনে হয়। যে এই তোরা খুব ভালো করে জানিস, রাত্রিবেলা হয়তো 12টায় তোকে ফোন করছি কালকে সকালে এসে গাইতে হবে, এবং তার হয়তো 2 ঘন্টা আগে আমার কাছে গানটা এসছে, গানটা এলো, মানে গানের গল্পটা এলো। যদি গানের কথা লেখা থাকে তাহলে আলাদা ব্যাপার, বেশিরভাগ ক্ষেত্রে সেটা থাকে না। কথা একমাত্র লিখে দেয় শাহানা, যে পটল কুমার গানওয়ালা, ভুতু যার, ওই একমাত্র। তাও পটল কুমারের অনেক গান আমার লেখা ছিল, বেশিরভাগ গান শাহানার লেখা ছিল। পটল কুমারের 275টা গান হয়েছিল, যার মধ্যে মৌলিক গানই ছিল 240টা। মৌলিক গান পটল কুমারের জন্যই রচিত। তোমার একটা চিত্রগুপ্তের খাতা ছিল, একটা বড়, মানে ওই আমি ওটার অনেক সংখ্যা হয়ে গেছে মাগো, ওটার প্রচুর সংখ্যা এখন চলছে, প্রায় 10 নম্বর সংখ্যা। আজকেও বেশ কিছু তো কাগজপত্র নিয়ে এসেছিলাম, থিসিস পেপারের মতন মনে হলো, নিয়ে এসেছিলাম, কিন্তু দেখলাম দরকার হচ্ছে না। আচ্ছা, একটু মাঝখানে আটকাচ্ছি, সেটা হলো যে মহালয়া নিয়ে বললে, আমার এটা নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বল। সেটা হলো যে অন্যান্য কাজ তো করছো সব ঠিক আছে, কিন্তু যেহেতু মহালয়াটা একটা আলাদা কাজ, মাইথোলজিক্যাল কাজ, এবং সেটার জন্য আলাদা রকমের পড়াশুনো লাগে, প্রচুর কিছু পড়তে হয়, প্রচুর পড়াশোনা। তোমার এটা নিয়ে কিভাবে এইটা প্রিপেয়ার করি? দেখ, এটা প্রিপারেশন ওই টেলিভিশন করতে করতেই শেখা। যদি প্রিপারেশন বলিস, আমার পারিবারিক একটা প্রিপারেশন হয়েই ছিল, কারণ আমার পিসিমা, মানে আমার বাবার দিদি, তিনি হচ্ছেন, বলতে হয় না পূর্বাশ্রমের কথা তাদের, কিন্তু বলছি কারণ এগুলো জানাটাও হয়তো মানুষের দরকার। প্রব্রাজিকা মুক্তিপ্রাণা হচ্ছেন আমার বাবার, মানে আমার পিসিমা প্রব্রাজিকা মুক্তিপ্রাণা এবং প্রব্রাজিকা শুদ্ধাপ্রাণা। তো প্রব্রাজিকা মুক্তিপ্রাণা সারদা মঠের প্রতিষ্ঠাতা, হ্যাঁ, তাই নাকি? এবং নিবেদিতা স্কুলের প্রথম
হেডমিস্ট্রেস নিবেদিতা স্কুলটার অনেকদিন ধরেই তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং উনি তিনটি বিষয়ে মাস্টার্স ছিলেন সেই যুগে, যার ফলে এই যে স্পিরিচুয়ালিটি বল বা এগুলো আমার ছোট থেকে রয়েছে আমাদের পরিবারে। মানে আমার মুখে ভাত হয়েছে সারদা মঠে, আমার দাদার মুখে ভাত হয়েছে বেলুড় মঠে, তো এইগুলো ছিলই। তো এবার যখন আমি প্রথম কাজ করতে শুরু করলাম, তখন মহালয়ার কাজ কোন না, মহালয়ার আগে আমার কাজ মাইথোলজিক্যাল কাজ হচ্ছে মা দুর্গা। দুর্গা সিরিয়াল যেটা মা দুর্গা কালার্স এসেছিল, সেইটা হচ্ছে আমার প্রথম মাইথোলজিক্যাল কাজ। সেই মাইথোলজিক্যাল কাজ থেকে, ওটার থেকেই আমি একদম লেখা, মানে লেখা সুর দুটোই আমার। দুর্গা থেকে কাজ শুরু, তার ঠিক পরপরই আমি প্রথম মহালয়াটা শুরু করি আর কি, ফার্স্ট যেটা মহালয়া আমার। যার ফলে দেখ, পড়াশুনো বিষয়টা বা গবেষণা মনস্কতাটা একটা চরিত্র। আচ্ছা, একজন গবেষক মনস্ক যে হবে, নট নেসেসারি যে তাকে পিএইচডি করতে হবে। সে যে কোনো জিনিস, সে যে কোনো বিষয়, কিন্তু তুই দেখবি হয়তো তোর কোনো বাড়ির কোনো ঠাকুমা, পিসিমা, দাদা, কাকা, বাবা, মা, কেউ না কেউ একজন গবেষক মনোবৃত্তির মানুষ আছে, সবকিছুরই ভিতর অব্দি খুঁজে নেয়, যেটাই করছে সেটাই ভালো, যেটা ভালো, এটা হচ্ছে মনোবৃত্তি। তো আমার মনোবৃত্তিটাই গবেষকের, যার ফলে আমি পিএইচডি তো করেছি, সেটা একটা বাহ্যিক জায়গা, সেটা একটা থেসিস পেপার, একটা ডক্টর, একটা অরিজিনাল জিনিস, কিন্তু তার পরবর্তীকালে প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা কাজের জন্যই কিন্তু একটা নতুন করে থেসিস করতে হয়। 2013-তে ফার্স্ট মহালয়ার কাজ এলো জিএরই, সেখানে ধর গানগুলো নিয়ে পড়াশুনো, পুরাণ চর্চা বা ইত্যাদি। পুরাণ চর্চা তো তোমার ছোটবেলায়, মানে স্পিরিচুয়ালিজম না, পুরাণ চর্চা ছিল না, আমি সেটাই বলছি। এই মহালয়ার সূত্র ধরে এবং মা দুর্গার সূত্র ধরেই কিন্তু আমার এই পুরাণ চর্চার জায়গাটা এলো। এবং এই পুরাণ চর্চার জায়গাটা যেরকম যেরকম ভাবে কাজ বেড়েছে, সেভাবে ধর ওম নমঃ শিবায় যখন করছি আমি, সেখানেও প্রচুর গান ছিল। ওম নমঃ শিবায়তে মানে খুব সিরিয়াস পুরাণের সমস্ত, শিব পুরাণকে প্রধানত ধরে কাজ। তারপরে তো রানী রাসমণি এলো, যার ফলে এই রানী রাসমণির 5 বছর ধরে একটা হিউজ লেভেলের কাজ। তারপর ধর অনেক এমনি ধারাবাহিক যেগুলো মানে এমনি সাধারণ গল্প নিয়ে, সেখানেও প্রচুর মাইথোলজিক্যাল কাজ, গান আমাকে করতে হয়েছে। এই সাবজেক্টটা কিন্তু আমার কাছে এসেছে, এবং এটার জন্য আমি যে চেষ্টা করেছি তা না, এটা এসেছে, আসার জন্যই এসেছে, এবং পড়াশোনাটা আমি মন দিয়ে করেছি। এবং প্রত্যেকটা মহালয়া যখন আসে, তখন ধর গল্প যেহেতু বদলে যাচ্ছে, এইবারের মহালয়াটা এই পুরাণকে ভিত্তি করে, এইবারের মহালয়াটা এই পুরাণকে ভিত্তি করে, তখন সেই রকম ভাবে পড়াশোনাগুলো করতে হয়। সবকিছুকে উপস্থাপনা করা যায় না, কিছু কিছু চেঞ্জ করতে হয়, সেখানে কিছু নিজস্বতার জায়গা থাকে। ইন্টারলিঙ্কড তো, এটা তো এমন নয় যে শিব পুরাণের সঙ্গে কালিকা পুরাণের মিল নেই, বা কালিকা পুরাণের সঙ্গে স্কন্দ পুরাণ একদম একেবারে আলাদা কথা বলছে, বা স্কন্দ পুরাণের সঙ্গে বিষ্ণু পুরাণ একদম আলাদা কথা বলছে, এটা নয়। কিন্তু দেখ, পুরাণকাররা হচ্ছেন ঔপন্যাসিক, দীর্ঘ যুগ ধরে এই পুরাণ লেখা হয়েছে, দীর্ঘ যুগ। ব্যাস একজন নয়, ব্যাস অনেককে ব্যাস বলা হয়, অনেক ব্যাস আছেন যারা পরপর লিখেছেন এরকম। তো ব্যাস হচ্ছে একটা পদবী, একটা পদবী না, একটা কাজ, একটা বৃত্তি। একদমই তাই। কি বলো? হ্যাঁ, এটা একটা বৃত্তি, যেটা এই যারা এই কাজকর্ম করতে পারেন, যারা এই গবেষক ঋষি, তারা কিছু লিখে গেছেন, তারা তাদের গবেষণাপত্রগুলো লিখে গেছেন। এগুলো তো গবেষণাপত্র। এটা আমি নতুন করে জানলাম, আমি মানে এটা সম্পূর্ণ গবেষণাপত্র। এগুলো, এই যে পুরাণগুলো, এগুলো তো গবেষণাপত্র। এবং কি অসাধারণ সাহিত্যবোধ, মানে সাহিত্য মূল্য তার, যেমন সাহিত্য মূল্য তেমন তার ঐতিহাসিক মূল্য। মানে আমি কিছুই জানি না রে, মানে আমি সত্যি কথা, যত জানছি তত বুঝতে পারছি যে কত কম জানি, কত কম, কিচ্ছু জানি না, এবং জন্ম ধরে জেনে যেতে হবে। আমি খুব খুশি, আমি চাই যে আমার, লোকে চায় আমার এই জন্মই শেষ জন্ম হোক, আমি চাই না আমার অনেক জন্ম হোক, আমি যেন আরো অনেক জন্ম ধরে জানতে পারি, শিখতে পারি, এই পৃথিবীর ভবচক্রের দুঃখ সুখ আনন্দর মধ্যে ঘুরতে পারি, আর যেন আমি সেই সাধনা করতে পারি। বাহ, কোথায় যেন হারিয়ে নিয়ে গেলে আমাকে, মানে আমি হারিয়ে গেলাম আর কি। হ্যাঁ, জীবনে জানার কোনো শেষ নেই, এবং এই জানার জন্যই বলতে পারি পডকাস্টের ভাবনা খানিকটা। একটা ছোট্ট গল্প বলি, সে গল্পটা হচ্ছে এইটার মানে কেন আমার এটা আর বেশি মনে হয়, সেটা হচ্ছে একজন সাধু গাছের তলায় বসে করছেন, সাধনা করছেন। ও বড় সাধু, তেঁতুল গাছের তলায় বসে। তেঁতুল গাছের কত পাতা, বড় তেঁতুল গাছ যদি হয়, কত পাতা, অজস্র, মানে অজস্র, অসংখ্য।
আর তেঁতুল গাছের উপরে একটা চোর বসে আছে। আচ্ছা, ঠিক আছে, এবার সাধু তো সাধনা করে যাচ্ছেন, এবার চোর উপরে বসে আছে। সাধুটার সাধনা কখন শেষ হবে, আমি লাফ দিয়ে নামবো, সাধুটার ঝোলায় কি আছে দেখবো, এসব বলছে, এসব মনে মনে ভাবছে। তেমন সময় সাধুর সাধনায় তুষ্ট হয়ে ঈশ্বর দেখা দিয়েছেন সামনে। তো সাধু বলেছে যে কি চাও বলো, ঈশ্বর বলেছেন কি চাও বলো, বিষ্ণু। সাধু বলেছেন আমি মুক্তি চাই, আমার এই জন্মই যেন শেষ জন্ম হয়, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। বলে আচ্ছা তোমাকে মুক্তি দিলাম। তখন ভাবছে চোরটা, ভাবছে যে এই তো ঠাকুর দেবতা, গয়না কাটি পরে ঠাকুর দেবতা চলে এসছে। এক লাফ দিয়েছে সাধুর পাশে, বলছে যে আমাকেও কিছু বলে যান ঈশ্বর, আমার জন্য কিছু বলে যান। তখন বলছে তুমি কি চাও বলো, আগে তুমি কি চাও সেটা তো বলতে হবে। আমি তো কি চাইতে হয় সেটা জানি না, তো আপনি আমাকে বলুন আমি কি মানে আমি কি পেতে পারি বা কি করতে পারি। তখন বলছে যে না, ও সরি ভুল করেছি, সাধুকে বলেছে তোমার আরো 3-4 জন্ম লাগবে, তারপর তুমি মুক্তি পাবে। সাধু খুব বিমর্ষ হয়ে বসে আছে যে এত সাধনা করলাম, আমার এখনো 3-4 জন্ম লাগবে, এটা কি হলো। এরপরে যখন চোর যখন লাফ দিয়ে এসে পড়েছে, তখন বলছে যে আমার তাহলে কবে মুক্তি হবে। তখন বলছে তোমার এই যে তেঁতুল গাছের যতগুলো পাতা আছে, এই এত জন্মর পরে তোমার মুক্তি হবে। আর চোর বিশাল নাচছে, ধেই ধেই করে নাচছে। তখন ঈশ্বরও একটু অবাক হয়ে বলছে যে তুমি তো নাচছো কেন, তোমাকে তো বললাম এত জন্ম পরে তোমার মুক্তি। তখন বলছে যে এই যে তোমার দর্শন আজ পেলাম, এই দর্শন ভেবে ভেবে আমার এত জন্ম কাটবে, এই ভেবে যে আমার কি আনন্দ হচ্ছে, আমি সেই আনন্দে নাচছি। সেই মুহূর্তে তার স্বর্গবাস হয়ে গেল, সেই মুহূর্তে তার মুক্তি হয়ে গেল। এই গল্পটা পড়ার পরে আমার মনে হয়েছিল যে তাই যেন হয়, যেন আমি এই যে মানে দেব দেবতারাও তো মানব জন্মের সুখ দুঃখ পেতে ফিরে আসেন। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে, মন যা করো তরাই করো এই ভবে, এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরাই করো এই ভবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, দেখি মানবের উত্তম কিছুই নাই। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে, একবার দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে, মন যা করো তরাই করো এই ভবে। দেব দেবতাগণও অপেক্ষা করেন এই মানব জন্মের সুখ দুঃখের ভবচক্রের মধ্যে পড়তে। তো এই মানব জন্মের সুখ দুঃখকে যদি আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করি, তাহলে আর কিছুই গায়ে লাগবে না, তাহলে অনন্ত জন্ম ধরেই যেন আমি শিখে যেতে পারি, এটাই আমার চাওয়া। অনেক তো কাজ করলে, মানে কটা সিরিয়াল করেছো, কটা কাজ হয়েছে টোটাল? এইটা হিসেবটা মোটামুটি লস্ট কাউন্টিং, মোটামুটি 55 থেকে 60। 55 থেকে 60টা সিরিয়ালের মিউজিক করেছি, কি বলো, লিখেছি, এরকম আর কি। মাই গড, লিস্ট একটা এনেছি ওই জন্য আর কি। বলো না লজ্জা, এটা আত্মপ্রচার উপালি, এটা আত্মপ্রচার করো না বাবা, আর চশমা পড়তে হবে, তখনই বলবি দিদিমণির মতো লাগছে। বউ কথা কাও, বেহুলা, মা দুর্গা, শপথ, আশার আলো, পটল কুমার গানওয়ালা, ভুতু, অগ্নিজল, ঝাঁঝ লবঙ্গ ফুল, রানু পেল লটারি, গোপাল ভাঁড়, ভুতুর গানগুলো খুব, গোপাল ভাঁড়, ঠাকুমার ঝুলি, করুণাময়ী, রানী রাসমণি, দুর্গা দুর্গেশ্বরী, ত্রিনয়নী, জয়বাবা লোকনাথ, কপাল কুণ্ডলা, দেবী চৌধুরানী, ওং নমঃ শিবায়, গৌরী এলো, পিলু, বোধিসত্ত্ব, বুদ্ধি, ফেলনা নেতাজি, শ্রীকৃষ্ণ ভক্ত বিরাজ, সন্ধ্যামণি সরকার, এখন আসতে চলেছে দুর্গামণি ও বাগমামা, এইসব চলছে আর কি প্রচুর। এবং বিভিন্ন ভ্যারিড সাবজেক্ট, এটা সব থেকে মজার। আর সব থেকে মনের কাছাকাছি কাজ যদি বলিস, পটল কুমার গানওয়ালা, ভুতু, মানে এগুলো আমার ঠাকুমার ঝুলি, যে ঠাকুমার ঝুলির অনেক গান গেছিস, রাক্ষসী ফাক্ষসী অনেক গেয়েছিস তুই। না, ঠাকুমার ঝুলির গেয়েছিস, ঠাকুমার ঝুলি অনেক, না রাক্ষসীর গান গেয়েছিস, সেটা ঠাকুমার ঝুলির জন্যই গেয়েছো। আর একবার রাক্ষসীর গলা আমার লক হয়ে গেছিল, তারপর বেশ কয়েকটা রাক্ষসীর গানই এসেছিল। তারপর তুই একটা ছলনাময়ী রাক্ষসীর গানও করেছিলি, সেটা তো বিখ্যাত হয়েছিল, খুব লাস্যময়ী রাক্ষসী, সে কাকে একটা যেন লোভ দেখাচ্ছে, সেটা মনে নেই আমার। তো এরকম কত সাবজেক্টের কাজ যে করা হয়েছে, রূপকথা থেকে। আর পটল কুমার ভুতুর কথাটা কেন বললাম আলাদা করে, কারণ ওটা খুব মৌলিক, মানে ধর মাইথোলজি বা কপালকুণ্ডলা বা দেবী চৌধুরানী, এগুলোর একটা
দৃশ্য আছে সামনে আমার যে এরকম গান হবে, কিন্তু পটল কুমার সে সাপ ব্যাং গাছপালা আমমাখা জামমাখা গরু বাছুর সবকিছু নিয়ে গান করছে, তার সুরটা কি হবে? ঠিক, এইটা বিশাল চ্যালেঞ্জ। পটল কুমার গানওয়ালার গান কিরম হবে, দেয়ার ওয়াজ নো রেফারেন্স। ভূতু একটা 5 বছরের বাচ্চা মেয়ে, সেটা শুধু মেয়ে নয়, সেটা একটা ভূত, তার কি সুর হবে, তার গলায় কি তা না না তা না 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 তা না না তা না 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 তা না না তা না 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 না, যাচ্ছ কে পথ দিয়ে শুনছো, এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেট টফি দেবো দেবো কারি কারি, আইসক্রিম বরফি খেতে পাও, ঠান্ডা লাগলে বলো কি হ্যাঁছো, তা না না তা না 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 তা না না তা না 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 তা না না তা না 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 না, এই যে মজাগুলো আর কি। তারপর ঢিঙ্কা চিকা থাকবো না আর একা একা, বাড়ি আমার মোটেই ফাঁকা, থাকবে না তো আর, কারণ ভূতের বাড়িতে কিছু লোক থাকতে এসছে সেই জন্য নাচছে। ঢিঙ্কা চিকা এই যে টা, এটা কিন্তু এই গানগুলো লেখা শাহানার, এই টা কিন্তু আমার জয়েন। তারপর থেকে ওই টা ওর কথা বলার অঙ্গ হিসাবে শাহানা নিয়ে নিল। মানে এটা গানটা মানে গানটার একটা জিনিস আমি যেটা যুক্ত করলাম গানে, সেইটা কথা বলার একটা অঙ্গ হয়ে গেল। ও কথা বলতে বলতে কোমরে হাত দিয়ে এটা করতো। মানে কিভাবে একটা একে অপরের সঙ্গে মানে পরিপূরক হয়ে ওঠে একটা গান, একটা গল্পর সঙ্গে গান, এইগুলো এক একটা খুব অদ্ভুত সুন্দর জার্নি, এক একটা সিরিয়াল। তারপর ধর করুণাময়ী রানী রাসমণি, এটা হিউজ, এটা 5 বছর ধরে চলেছে সবকটাই। আমি এত ম্যাসিভ হিট এগুলো। তুই গেছিলি চুনি পান্না, সেটাও একটা ভূতের গল্প, মনে আছে? চুনি পান্না চুনি পান্না এরকম একটা সুর ছিল। হ্যাঁ করেছিলাম। ভূতু, পটল কুমার গানওয়ালা, বেহুলা, বা আমি পার্টিকুলারলি এই দুটো কথা বলছি, দুটো এতটাই হিট যে তোমার হিন্দি সিরিয়ালও হলো তার থেকে। এক্স্যাক্টলি। তো রানী রাসমণিটাও তো মানে একদম ম্যাসিভ ব্লকবাস্টার যাকে বলে। রানী রাসমণির কাজটা কিন্তু একদম মানে অসাধারণ একটা কাজ, এবং কত রকম যে বাংলা গানের কত রকম স্টাইল নিয়ে যে কাজ করেছি ওখানে, মানে যেটাকে খেউর বলে। বিদ্যাসাগরের প্রশস্তির দল বেরোচ্ছে, বিদ্যাসাগরকে ডিমিন করার জন্য লোক বেরোচ্ছে, ঢেড়া পিটিয়ে ডিমিন করার জন্য লোক। সেটা একটা গান আমি লিখে নিয়েছিলাম, সেটা মানে কিভাবে খুব ভালো গাইতো সেই গানগুলো, অসাধারণ ওগুলো দারুণ। সেইগুলো আবার লিখেছি যে কিভাবে ওই যে দুটো দল, খেউর বলা হতো ওটা, খেউরের দল বের করো। তো এই খেউরের গান থেকে আখড়াই গান, কীর্তন, নানা রকম। এবার ধর গানগুলো যেগুলো হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে গানগুলো যদি টেক্সট পাই, টেক্সটগুলো শুধু টেক্সট রয়েছে, স্বরলিপি নেই। আর যদি এমন হয়, এমন সিচুয়েশন, যে সিচুয়েশনে আমাকে নতুন গান লিখতে হচ্ছে, যেমন নিধুবাবুর একটা মজা হয়েছিল। নিধুবাবুর প্রথম গানটা নিধুবাবুর গান ছিল। নিধুবাবুর যখন সেকেন্ড গানটা হলো, নিধুবাবু মার বাড়িতে দুর্গাপুজোর সময় গান গাইতে আসছেন। এবার দুর্গাপুজোর নবমীর দিন উনি গান গাইবেন। তো আমি তো নিধুবাবুর বই খুঁজে মানে পাগল হয়ে যাচ্ছি, দেখছি না, আমি কোনো গান পাচ্ছি না নবমী নিয়ে। তখন কি করবো, আর লিখে ফেললাম নিধুবাবুর গান, মানে নিধুবাবুই গাইছেন, সেটা আমি লিখলাম। মানে তখন ওর যে গাইতে এসেছিল, অরিজিৎ গাইতে ছিল, বলছে বাবা নিধু বিবির গান গাইছি আমি, আমার কি সৌভাগ্য। নবমী নিশি পোহায় উমারে ধরে রাখা দায়, নবমী নিশি পোহায়, এরকম আছে পরে আর কি। তো এই কত রকম যে টেলিভিশন ইন্ডাস্ট্রি, ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি আমাকে যে কি সুযোগ দিয়েছে, কি এক্সপোজার দিয়েছে কাজের, এত বিভিন্ন রকম এক্সপোজার, এত বিভিন্ন রকম সাবজেক্ট, পড়াশুনো, নতুন করে নিজেকে প্রত্যেক মুহূর্তে চ্যালেঞ্জের মুখে ফেলা, এটা। আর কত যে পালা গান লিখেছি, মানে গণেশ পালা থেকে শুরু করে দুর্গা পালার কত রকম, বেহুলা পালা, লোকনাথের পালা, কত রকম পালা। মানে এটা একটা আমার সৌভাগ্য বলতে পারিস, মানে আমি এটার জন্য কৃতজ্ঞ। এত রকমের কাজ করেছো, কোনো কি মনে হয় যে এই কাজটা যদি আমার পেতাম, বা এই ধরনের কাজ যদি, এরকম কোনো ইচ্ছে আছে যে এরকম ধরনের কাজ করার খুব ইচ্ছে? একটা ভীষণ 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 সুন্দর একটা রোমান্টিক সং বানাতে ইচ্ছে করে।
আচ্ছা, মানে উথাল পাতাল রোমান্টিক একটা গান, যে গানটা একটা চিরকালীন গান হয়ে থাকবে, এটা একটা খুব ইচ্ছে করে আমার। আমি জানি না সেরকম গান কোনোদিন তৈরি করতে পারবো কিনা, তো এটা একটা ইচ্ছা আছে আমার, যেটা মানুষের মনে চিরকাল থেকে যাবে, এরকম একটা গভীর প্রেমের গান। এবং দেখ, আমি ওরকম হিট মেটেরিয়াল এই শব্দগুলোতে বিশ্বাস করি না। আদৌ কখনো হয় না, যখন কেউ বানাচ্ছে তখন সেটা কেউ ভেবে কিছু বানায় না। তো মানে একদম সেই তুমি রবে নীরবে হৃদয়ে মমর মতো একটা চিরজীবনের মতো একটা হিট সং বানাতে চাই, বা আমারও পরানো যাহা চায়ের মতো একটা হিট সং বানাতে চাই, যে গানটা চিরকাল পৃথিবীতে রয়ে যাবে। আমি যখন থাকবো না তারপরও রয়ে যাবে, এবং যুগে যুগে সেই গানটা নিয়ে পৃথিবীর প্রেমিক প্রেমিকারা ভালোবাসবে, বিরহে আকুল হবে, এরকম একটা গান বানিয়ে যেতে চাই। এটা খুব সুন্দর একটা ইচ্ছে, ডেফিনেটলি হবে। দুটো ছোট্ট প্রশ্ন আছে। এক হচ্ছে যে সবকিছুই যেটা রয়েছে সবটা গোছানো গোছানো এবং বাড়ি ঘরদোর গোছানো এবং সবকিছুতে পারফেকশনের একটা দিক খোঁজা, যে তুমি বললে না যে গবেষণা বা শিল্পী মনস্কতা, হ্যাঁ, একটু এদিক ওদিক হলে ওই একটা ইয়ে হয় না, অ্যাংজাইটি, ওরকম কি তোমার হয়? অ্যাংজাইটি হয়তো হয় না, একটু ইরিটেশন হতো আগে, এখন একটুখানি কমে গেছে। মানে এখন আর অতটা করি, মানে সবটাই নিট অ্যান্ড ক্লিন থাকে, কিন্তু এখন একটু ছেড়ে দিতেও শিখেছি। মানে একদম বেশি, একদম পুরো ভীষণ টিডিয়াস ব্যাপারটাকে একটুখানি ছেড়ে দিয়েছি। কিন্তু খুব হোমওয়ার্কে খুব বিশ্বাসী। তোরা তো গেছিস মহালয়ার কাজটা, যে বিভিন্ন কাজে গেছিস, আমার পেপারস দেখেছিস কতটা নিট, মানে কি স্কেল হবে, কি বিপিএম এ কি কি চেঞ্জ হচ্ছে, কে বাজাচ্ছে, কি করছে না করছে, তার শিডিউলিং করা, মানে একটা পুরো মানে প্রোগ্রামার থেকে। আর আমার সহকারী মৃন্ময়ী, মাঝখানে একটু জাস্ট ছোট্ট একটা জিনিস জিজ্ঞেস করবো যে হ্যাঁ, মৃন্ময়ীদির কথা, মানে মৃন্ময়ীদি is like your daughter, একদম is like your mother, হ্যাঁ হ্যাঁ, এবং এটা অদ্ভুত একটা সুন্দর সম্পর্ক। সব সময় যে আমরা বলি রক্তের সম্পর্কই সম্পর্ক, একদমই না। সেটা তোমাকে আর মৃন্ময়ীদিকে দেখলে বোঝা যায় যে কি ভালোবাসে তোমাকে, এবং তুমিও খুবই ভালোবাসো। মৃন্ময়ীদির কাছেই শুনেছিলাম যে প্রথম মানে গুরু শিষ্যের সম্পর্ক ছিল প্রথমে, সেখান থেকে একটা মা মেয়ে বন্ধু, একটা অদ্ভুত, একটু ছোট্ট করে বলো। এটা আমার জানিস মনে হয় এটা এটা হয়ে ওঠা কোনো সম্পর্ক ছিল, মানে এটা জাস্ট এই বছরে এই জীবনে দেখা হয়েছে আর কি। কুম্ভমেলায় হারিয়ে গেছিলাম, তারপর আবার দেখা হয়েছে ওই সিনেমাতে, পুরোনো দিন সিনেমায় যেটা হতো, তো ওরকমই কিছু। এবং প্রত্যেকটা আমি মনে করি এই জন্মে যাদের সঙ্গে ভালোবাসা হলো তাদের সবার সঙ্গে জন্ম জন্ম ধরেই ভালোবাসা হয়েছে। মানে তোকে যে আমি ভালোবাসি সেটা আমি আগেও ভালোবেসেছি, ঠিকই, এই জন্মে আবার দেখা হলো, আবার দেখা হবে যদি জন্মাই, যদি আমরা জন্মাই। হ্যাঁ, তো না রে, আমরা জন্মাবো, আরো ভালো ভালো গানও করবো, আরো লিখবো, যা যা করার করবো। পরের জন্মে আমি গ্লোব ট্রটার হব, ভূপর্যটক, খালি পরিব্রাজক হব, শরীরে অনেক শক্তি হবে, কোনো কুড়েমি থাকবে না, আলসে হব না, আর খালি ঘুরে বেড়াবো, সারা পৃথিবী দেখবো, সারা পৃথিবীর মানুষজনকে চিনবো, এটাই হব। কারণ এই জন্মে আমার এটাই ইচ্ছে ছিল। আচ্ছা, পরিব্রাজক হবার, হ্যাঁ, সেটা ইচ্ছা ছিল, সেটা হতে পারিনি সামহাউ। জানি না এখনো সময় আছে, হতে পারি কিনা জানি না। জীবনে এমন একটা কিছু চেঞ্জ হয়ে গেল, শরীরে এমন বল চলে এলো, এমন আর মানে ব্যায়াম ফ্যায়াম করে ফেললাম যে হয়তো হতেও পারে কিছু বছর পর থেকে। যাই হোক, যেটাই বলছিলাম, তো মৃন্ময়ীর সঙ্গে ওটাই যে দেখে মনে হয় মৃন্ময়ী যেন তোমার আধার। হ্যাঁ, ও আর আমি তো বলি আমাকে এমন বকে না, মানে ভীষণ বকে। তো আর আমার মনে হয় যে আমার মায়ের আত্মাটা ওর ভিতর ঢুকিয়ে দিয়ে চলে গেছে। মানে মা পুরো, কখনো কখনো ওর কথাবার্তা শুনে আমি না এরকম করে তাকিয়ে থাকি, আর এত বিরক্ত লাগে যে মা গেছে ঠিক আছে, আবার এইটা এসে জুটেছে, মানে এরকম মনে হয় জানিস, মানে এত বকে আমাকে, সেইটা মাঝে মাঝে খুব রাগই হয়। তো ওরকম বাইরে খুব সুগার কোটিং ব্যাপারটা লাগলেও ভিতরে একদমই নয়। ছাত্রী থেকে গৃহকর্ত্রীতে পরিণত হয়েছে, এবং আমি ওর পোষা পুষে রেখেছে আর কি আমাকে, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, মৃন্ময়ীদি ওখান থেকে বারবার করে বলছি কি একটা চুরির গল্প আছে, কি একটা, এটা মজার গল্প আর কি। এটা হচ্ছে যে রবীন্দ্রনাথের কি চুরি হয়েছে বল? নোবেল চুরি হয়েছে তো, আর আমার কি চুরি হয়েছে? আমি যে গোল্ড মেডেলটা পেয়েছিলাম সেইটা আমার চুরি হয়েছে। কি করে?
কি করে মানে চোর ডাকাত পড়েছিল বাড়িতে, আমরা কেউ ছিলাম না, আর ও আমার গোল্ড মেডেলটা চুরি করে নিয়ে গেছে। ওইটুকু তো গোল্ড ছিল বল, ওটা ওটা রেখে দিতে হতো না? ওর কাছে একটা চোরেরও তো একটা মানবিকতা থাকার ব্যাপার আছে। সে ওইটা নিয়ে গেছে। আমার গোল্ড মেডেল যেটা আমি পেয়েছিলাম মাস্টার্স এর পর গোল্ড মেডেলিস্ট হিসাবে, সেই গোল্ড মেডেল নিয়ে গেছে। আহা, তার হয়তো তার দরকার, হ্যাঁ তার দরকার মিটেছে, কিন্তু ওটা আমার একটা খুব জীবনের খুব বড় দুঃখ। আর ওটাকে আবার মানে পুনরায় তৈরি করতে গেলে যা যা প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে, সেইটা অনেক বড় প্রসিডিওর ছিল। স্বাভাবিক, একটা ইউনিভার্সিটির একটা জিনিসকে যদি আবার তৈরি করানো হয় সেটা একটা লং প্রসিডিওর। তো সেটার মধ্যে আমার আর কুড়েমি করে আর যাওয়া হয়নি। তো এটা আমার কাছে একটা একটা মজার গল্প আর কি, সারা জীবনের জন্য এটা একটা আফসোস। আবার এটাও ঠিক, কিছুই তো নিয়ে যেতে পারবে না, না এক্সপিরিয়েন্স তুমি পেয়েছিলে, এটাই। হ্যাঁ, এটাই 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 এটা মজার। অনেক কিছু নিয়ে কথা হলো, সঙ্গীত পরিচালনা নিয়ে কথা হলো, তোমার ছোটবেলা থেকে গান শেখা নিয়ে কথা হলো, স্পিরিচুয়ালিজম নিয়ে কথা হলো, কিন্তু তোমার যে একটা গায়িকা সত্তা রয়েছে সেটা নিয়ে কথা হলো না। তোমার ভীষণ 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 হিট গান, এবং তোমার অ্যারেঞ্জমেন্ট মোস্ট প্রবাবলি টাপাটিনি। হ্যাঁ হ্যাঁ, বলো একটু কি এক্সপিরিয়েন্স। এটা যখন মানে অনিন্দ ফোন করেছিল যে এরকম একটা গান ভাবছি, তুমি গাইবে? হ্যাঁ গাইবো, এই সিনেমার জন্য, বেলা শুরুর জন্য। তোমার সঙ্গে ইমন আছে, ক্যাদা আছে, তোমরা তিনজন মিলে গাইবে, আর তোমাকে একটু অ্যারেঞ্জমেন্টে থাকতে হবে, প্রবুদ্ধদা অ্যারেঞ্জার মানে কো অ্যারেঞ্জার হিসাবে থাকতে হবে। তুমি করবে না? হ্যাঁ, কেন করবো না, ওয়াই শুড নট। তখন মা বেঁচে, আমার মা তখন বেঁচে ছিলেন। হ্যাঁ, 2020 কথা বলা হচ্ছে। 2020 এটা রেকর্ড হয়েছিল, বেরিয়েছিল 2022-এ। আচ্ছা, যখন রেকর্ডিং হচ্ছে তখনই আমাদের মনে হয়েছিল যে গানটা সবার ভালো লাগবে, কারণ এত সহজ একটা গান এবং এত আনন্দের, একদম ঝলমলে আনন্দের একটা গান, মনে হয়েছিল ভালো লাগবে। যখন কাজ করি তখন তো আর ভাবি না যে, তখন কাজটা পারফেকশনের দিকে মন, ব্যাস। তারপর তো 2 বছরের একটা গ্যাপ হলো, কারণ কোভিড এসে গেল। এত বড় যেহেতু রিলিজ, সেহেতু শিবু এবং নন্দিতাদীপ চাইলেন না যে তখন রিলিজ হোক বা কোনো ওটিটি রিলিজ হয়ে যাক, এটা তখন ওনারা চাইলেন না, কারণ সত্যি এটা ওটিটি রিলিজের মতো নয় পুরো সিনেমাটাই। আর যেহেতু সৌমিত্র বাবু, স্বাতিলেখা দি রয়েছেন, তো সেটা ইভেনচুয়ালি তাদের মৃত্যুর ঘটে গেল। তারপরে যখন পুরোটা হলো 2022-এ সম্ভবত এটা রিলিজ হলো, এবং দ্যাট ওয়াজ আ হিউজ হিট আর কি। মানে টাপাটিনিটা প্রচন্ড হিট। আর আমার সব থেকে টাপাটিনি থেকে যদি বলিস কি পেয়েছি, সেটা হচ্ছে সাঁওতালিরা যখন এই গানটা গায়, তারা যখন ওই সোনাঝুরি হাটে, ওরা সম্পূর্ণ একটা নিজের মতো করে সুর করে নিয়েছে। ওইটা আমার দারুণ লাগে, যে ওইটা একটা পথ চলা, একটা গানের কিভাবে পথ চলা হতে পারে, ওটা কিন্তু একটা পথ চলা। আজকের যুগে দাঁড়িয়ে যেখানে পুরোটাই ডিজিটাইজড, সেই আগেকার লোকসঙ্গীত পথ চলতো, কারণ পুরোটাই শ্রুতি নির্ভর ছিল। একটা জায়গা থেকে, একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাচ্ছে, সঙ্গীতটা বদলে যাচ্ছে, কিছু কিছু সুর ঢুকে যাচ্ছে, অঞ্চলের বৈশিষ্ট্য ঢুকে যাচ্ছে, আবার সেখান থেকে আরেকটা অঞ্চলে আসছে, এরম ভাবে ট্রাভেল করছে সুরটা। এখন এত ডিজিটাইজ যুগেও যে সুর ট্রাভেল করে, এইটা হচ্ছে টাপাটিনিটা হচ্ছে তার একটা উদাহরণ। টাপাটিনি রিলিজের পর একবারও আমার শান্তিনিকেতনে যাওয়া হয়নি। প্রত্যেক বছরই যেরকম 2-3 বার করে যেতাম, সামহাও যাওয়া হয়নি, যার ফলে আমি সকর্ণে শুনিনি। কিন্তু অনেক মানুষ আমাকে রেকর্ড করে করে পাঠিয়েছে, এবং প্রত্যেকবারই দেখেছি আমি সুন্দর একটা অদ্ভুত সব শ্রুতি লাগাচ্ছে ওরা। ইনি বিনি টাপাটিনি টানাটুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে পারি খাসা, এরকম সব অদ্ভুত অদ্ভুত সুর লাগে, এবং এক এক সময় এক এক রকম করে দিচ্ছে, ওদের মতন অনেক সহজ করে দিচ্ছে জিনিসটা। তো এইটা মনে হয় গানটার সব থেকে বড় জয়, সব থেকে বড় জয়, যে এটা জনজীবনে মিশে গেল এবং তার নিজের মতো করে পথ করে নিল। ঠিক 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 ঠিক। মানে আমি আমার ব্যক্তিগত কোনো সাফল্য এখানে দেখছি না, এখানে গানটার সাফল্য, এবং গানটার যে আজও যে গান পথ চলে, আজও যে গান চেঞ্জ হয়, সেটা হচ্ছে এই গানটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ। কি ভালো বললে। আমাদের একটা খেলা খেলি আমরা, একদম আড্ডা, আরো হয়তো অনেক গল্প করা বাকি থেকে গেল, আবার একটা 2.0, 3.0, 4.0 এরকম করতে থাকিস। হ্যাঁ, তুই কোনো খেলার আগে তোর জন্য একটা জিনিস এনেছি। আচ্ছা, বেশ। সেটা হচ্ছে তুমি লিখতে ভালোবাসো, তার জন্য একটা ডায়েরি। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে
আমার লেখা কবিতার বই বিষাদ সিন্ধুতির, সেটা Thank তোকে you. দেওয়া হয়ে ওঠেনি। হ্যাঁ, সেইটা তোমার জন্য, ভিতরে তোমার সম্পর্কে মানে তোমাকে লেখা আছে তোমার কথা। থ্যাংক ইউ। তুমি আমাকে একটা জন্মদিনে একবার একটা গিফট করেছিলে, নৈবেদ্য আর গীতাঞ্জলি। ওটা খুব খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসায় মেখলাকে উপালি। থ্যাংক ইউ। আমরা একটা মজার খেলা খেলবো, সেটা হচ্ছে দ্য বোল গেম। আচ্ছা, মানে একটা বোলের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন্স থাকবে। এই রে, এটা কঠিন ব্যাপার হতে চলেছে। না না, খুব খুব সহজ। এবং সেই বোল থেকে 3টে প্রশ্ন বাছাই করতে হবে, নিয়ে তুমি উত্তর দেবে। আচ্ছা, ওকে, কঠিন প্রশ্ন করিস না। আমি জানি না কি আছে। আমাকে তুলতে হবে? হ্যাঁ। দাঁড়া। নিজের 3টে ভালো গুণ বা অভ্যেস যার জন্য প্রাউড ফিল করো। একটা তো আমি এক্ষুনি বলে দিতে পারি, এত গুছানো। হ্যাঁ, গুছানো ভালো গুণ, এটা বলে দিলি। হ্যাঁ। আর হচ্ছে গুড লিসনার। ওকে। আমি ভীষণ মানে এই যে বলছিলি না তোমার কাছে সব কথা বলা যায়, কারণ আমি খুব গুড লিসনার, এটা আমার মনে হয়। আর আমি খুব ভালো ছাত্রী। এই 3টে ব্যাস। সেকেন্ড। আচ্ছা, পছন্দের খাবার, অপছন্দের খাবার। পছন্দের খাবার হচ্ছে খুব যত্ন করে সাজানো, সুন্দর। সেটা যদি আলু ভাতে ডাল হয়, একটু যত্ন থাকবে যেটার মধ্যে, সেটাই পছন্দের খাবার। আর অপছন্দের টেস্টও থাকতে হবে। হ্যাঁ, টেস্ট থাকতে হবে। আর অপছন্দের খাবার কি বলি বলতো? নিম পাতা খাও? হ্যাঁ হ্যাঁ, নিম পাতা খুব ভালোবাসি। অপছন্দের খাবার সবই খাই মনে হয় আমি, জানিস। না, অনেকের হয় না এই সবজিটা ভালো লাগে না। না না, আমার ওরকম নেই, আমি সবই খাই, কিছু মনে পড়ছে না আমার। ওই বলতে পারিস যে খুব নিটলি ডান, যে মানে নট নেসেসারি খুব মানে খুব মহার্ঘ হতে হবে, মহার্ঘ হতে হবে না, খুব সুন্দর করে কেউ একটু দিল, একটু আলু ভাতে ভাত দিল বা একটু চা দিল, বিস্কিট দিল, তুই যেমন দিয়েছিস। পরবর্তী 3জন পছন্দের মানুষ। বাবা মা তো এরা দুজন তো হবেই, আর থার্ড বলতে পারবো না, বাবা মাতেই থাকি। আইডলাইজ করো কাউকে? অনেককে তো, তাও গৌতম বুদ্ধ থেকে শুরু করে অনেককে, মানে এভাবে বলতে পারবো না, সত্যি পারবো না বলতে, এটা খুব কঠিন। বাবা মাটা খুব সেফ চয়েস, আর আনসেফ যে চয়েসটা থার্ড, সেখানে আমি যাব না। খুব কঠিন তো না প্রশ্নগুলো? না, কোনো কি কঠিন ছিল না, না সব সহজই এরকম। আচ্ছা, তাহলে তো আমি পাস করে গেছি নাকি? বাহ, খুব ভালো। এনিওয়েজ, থ্যাংক ইউ। আমাদের পর্দার পিছনে যারা রয়েছেন তাদের কথা বলি, তারা ভীষণ ধৈর্য নিয়ে তারা আমাদের এই এতক্ষণের বকবককে রেকর্ড করছেন, তাদের সবাইকে আমার ধন্যবাদ জানালাম। মানে এই ক্যামেরার পিছনে যারা যারা রয়েছেন, 2জন তো দাঁড়িয়ে আছেন পুরো, তারা বসছেন না, আর আমরা বকেই যাচ্ছি। এনিওয়েজ, থ্যাংক ইউ তোমাকে আরো একবার। সত্যি সত্যি আমাকে থ্যাংক ইউ জানাচ্ছিস? না, একটা প্লিজ থ্যাংক ইউ জানাস না। না, কোনো নো ফর্মালিটি। খুব ভালো লাগলো জানো তো, মানে অনেক কিছু শিখলাম, অনেক ভাবের আদান প্রদান হলো, এবং এটা আমাদের লং ডিউ ছিল কিন্তু, মানে ভীষণ। এটা থার্ড টাইমের চেষ্টায় না, আমাকে পাওয়া না, আমিও তোকে পেলাম, এটা কোনো কথা না, পরস্পরের পাওয়া না। আবার ডেফিনেটলি আমিও তোমার বাড়ি যাব, বা তুমি আমার বাড়ি আসবে, তার মাঝে কোনো এক সময় আবার রেকর্ডও করে নেব 2.0 ভার্সন। তবে খালি হাতে ফেরাবো না, একটা ছোট্ট গিফট রয়েছে। আচ্ছা, ওয়াও, এত কিছু? খুব সামান্য কিছু। এবং ও মা, তোকে কি বলি, তোর কথাটা একটু বলে দিই শেষে, সবার শেষে। ছোট্ট একটা মেয়ে এসেছিল একটা পরীক্ষা দিতে মানে তুই তখন সারেগামাপা শেষ করে তুই একটা সিরিয়ালের জন্য তোকে ডেকেছিলাম, একটা গান হয়েছিল, সেখান থেকে তারপর তুই আমার সঙ্গে অনেক কাজ করিস। প্রথম থেকে তোর মধ্যে আমার সব থেকে যেটা ওর ভালো লেগেছিল সেটা হচ্ছে ওর উৎসাহ। মানে ওকে সকাল 8টায় ফোন করলে ও বলে হ্যালো, আচ্ছা, রাত্রি 8টায় ফোন করলে বলে হ্যালো, রাত্রি 12টায় হ্যালো। এই যে ওর একটা উৎসাহ, উত্তেজনা, এবং স্টুডিওতে ও ইনফেক্ট করে দেয় লোকজনকে ওর উত্তেজনা দিয়ে।
এবং মাঝে মাঝে খুব বকাও খায় তার জন্য, বেশি উত্তেজিত হয়ে পড়ে বলে। আর আমার কাছে তো ওরা মানে সত্যি আমার খুব স্নেহের, ভালোবাসার। তো আমার খুব ভালো লাগে যে মেঘলা নিজের মতো করে গ্রো করছে, কারুর সাহায্য না নিয়ে ও নিজের মতো করে গ্রো করছে। এইটা, এবং এই গ্রোটা কিন্তু তোর সাংগীতিক গ্রো না, তুই একটা সমস্ত দিক থেকে একটা নিজেকে কমপ্লিট মানুষ তৈরি করার জন্য গ্রো করছিস। সবকিছু মিলিয়ে তোর এই গ্রোথটা আমার অসম্ভব ভালো লাগার একটা জায়গা। এবং তোর এই পডকাস্ট, তোর এই শোটা আমি দেখেছি, খুব ভালো আলোচনা হয়, খুব ভালো ভালো মানুষ, আমাদেরই সব প্রিয় সব কলিগ তারা এসেছেন, সিনিয়র কলিগসরাও এসেছেন। খুব এনজয়েবল একটা শো। এবং আমি চাই যে মেঘলার এই লেটস টকটা একদিন অনেক অনেক বড় হয়ে উঠুক এবং অনেক মানুষের মন ছুক, অনেকের জীবনে আলো নিয়ে আসুক, এবং মেঘলার পরিচিতি দিনে দিনে এইভাবেই ওর নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায় এগিয়ে যাক। থ্যাংক ইউ।